সবাইকে স্বাগত জানাচ্ছি লায়ন তাসলিম গ্যাস পরিচালিত বিসিএস কনফিডেন্স থেকে। আজকের প্রাইমারি সহকারী শিক্ষক সেমিনারে ফর্ম পূরণ এবং সিলেবাস আলোচনা শীর্ষক সেমিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আগামী 1 ঘন্টা থাকবো আমি জিয়াউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক বিসিএস কনফিডেন্স। আমরা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা শুরু করব। আমরা এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমরা 3টা ধাপে শিক্ষার্থীদের ভাগ করে আমাদের আলোচনাটা রেডি করেছি। এক হচ্ছে একদম নতুন শিক্ষার্থী যারা আছেন, যারা এই বছরই প্রথম প্রাইমারি দিচ্ছেন, তারা কিভাবে প্রস্তুতি নেবেন। আরেক ধরনের ক্যান্ডিডেট আছেন যারা 1-2বার পরীক্ষা দিয়েছেন, ভাইভাও ফেস করেছেন, বাট চাকরিটা হয় নাই, তাদের প্রস্তুতির ধরনটা আরেকটা লেভেলের। আরেক ধরনের ক্যান্ডিডেট আছেন যে প্রাইমারি চাকরিটা খুবই দরকার, সিরিয়াসলি চেষ্টা করছেন। তাদের জন্য আমরা এই 3 ধরনের ক্যান্ডিডেট ভাগ করে আমরা আমাদের আজকের সেমিনার শুরু করব। তো আশা করি আপনারা সবাই আজকের আগামী 1 ঘন্টার আলোচনা এনজয় করবেন, আমার সাথে থাকবেন। তো আসেন, শুরুতেই একটা রিকোয়েস্ট করছি, আমাদের আলোচনাটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি উপকার হবে। আপনার বন্ধুরা আজকের আলোচনা থেকে অনেক কিছু জানতে পারবে, কারণ আমাদের আজকের আলোচনার গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয় রয়েছে ফর্ম পূরণ নির্ভুল, এরপরে সিলেবাস আলোচনা, কোন জায়গা থেকে কতটুকু নাম্বার ক্যারি করা যায়, এটার গবেষণামূলক একটা রিপোর্ট আমরা দেখাবো, ওইটা নিয়ে আমরা কথা বলতে চাই। সুতরাং আসেন আমরা আলোচনায় চলে যাই। এটা দেন। প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে শিক্ষার্থীদের সাথে, প্রিয় শিক্ষার্থীদের সাথে প্রাইমারি আলোচনা করার জন্য সুযোগ দিয়েছেন। আমরা আলোচনা করতে চাই প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স 2020 সাল নিয়ে। 2020 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্সে যা যা থাকবে এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করতে চাই আজকে। প্রথমেই প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নিয়ে একটু কথা বলতে চাই। কি কি যোগ্যতা দরকার হয় প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য। প্রথমেই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক না হলে আপনি প্রাইমারি না, বাংলাদেশের কোনো সরকারি চাকরির জন্য এলিজেবল না। সুতরাং নাগরিকত্বটা অনেক বড় ব্যাপার এবং প্রাইমারির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ হলো প্রাইমারির পোস্টিংটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা যেটা উল্লেখ করবেন এটার উপরে। আমরা ফর্ম পূরণের সময় এটার বিস্তারিত আলোচনা আপনাদের দেখাবো। তবে এখন একটু বলি, ঠিকানা দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কোথায় ঠিকানা দিচ্ছেন এটা হিসাব করে দিতে হবে। আমরা এইটুক পর্যন্ত আলোচনাটা রাখতে চাই, ফর্ম পূরণের সময় বাকি কথাগুলো বলবো ইনশাল্লাহ। বাংলাদেশি নাগরিক হতে হবে। আপনারা যারা আছেন আমাকে একটু কমেন্টস করেন তো, ন্যাশনাল আইডি কার্ডটা যিনি ধরে রেখেছেন এই ভদ্রলোককে চেনেন কিনা। ন্যাশনাল আইডি কার্ডটা, জাতীয় পরিচয়পত্রটা যিনি ধরে রেখেছেন। এসডি কিল্টন আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম কিল্টন ভাই, কেমন আছেন। দোলা চৌধুরী জানিয়েছে প্রাইমারি অনলাইন কোর্স ফিটা কত হবে। কোর্সের ফি নিয়ে একটু পরে কথা বলবো, এখন কথা বলবো না। নূরজাহান আক্তার আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কাজী পরাশ আছেন। সুমন স্যার কমেন্টস করেছেন, জিয়াউল ইসলাম স্যার, জিয়া স্যারের সেমিনার। ও কমেন্টস চলে গেল, এত বেশি কমেন্টস আসছে যে স্যারের কমেন্টস চলে গেছে। আচ্ছা, অনেকেই সালাম জানিয়েছেন। আমি সুমন স্যারের কমেন্টসটা আরেকটু পড়তে চাই। জিয়াউল ইসলাম, জিয়া স্যারের সেমিনারে জয়েন করা মানে কেরিয়ারে এক ধাপ এগিয়ে যাওয়া। হ্যাঁ, আমি অনেকদিন ধরে সেমিনার নিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থীর দোয়া পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। আপনারা যারা লিখেছেন মাশরাফি পেছনের ছবিটা, হ্যাঁ তাদের জন্য বলি, আমি কিন্তু আমার সেমিনার বা কোনো গাইডলাইন আলোচনায় বা আপনাদের যখন আমি বিভিন্ন সময় নোটিশ দিতে আসি, খেয়াল করবেন আমি কিন্তু আনঅফিসিয়াল কথা খুব কম বলি। প্রত্যেকটা কথার পেছনে কিছু ইন্ডিকেটর থাকে। আপনারা যারা মাশরাফি লিখেছেন তারা ভুল করেছেন, কারণ একজন বিখ্যাত ব্যক্তিকে তার যথোপযুক্ত সম্মানসূচক পদবি দিয়ে ডাকতে হয়। ওনার নাম হবে মাশরাফি বিন মুর্তুজা, সম্পূর্ণ নামটা বলতে হবে, সম্মান দেখাতে হবে। ইউনুস আছেন আমাদের সাথে, সালাম জানিয়েছেন, থ্যাংক ইউ। এটা কিন্তু মানে আপনাকে কেন বলছি, আপনার প্রাইমারি রেজাল্টের সাথে সাথে কিন্তু ভাইবার জন্য আপনি ডাক পাবেন। সো ভাইবার বডি ফিটনেস জরুরি না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা জরুরি। আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে পশ্চার দেখাচ্ছেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে।
জান্নাতুল ফাতিমা শিরিন লিখছেন ঢাকা থেকে দেখছেন। আর কে থেকে দেখছেন একটু বলেন। আর আরেকবার রিকোয়েস্ট করছি, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। যত বেশি শেয়ার করবেন অন্যদের উপকার হবে। অলরেডি আমরা দেখছি প্রায় 20টার উপরে শেয়ার হয়েছে। বরিশাল থেকে আছেন HM মহিউদ্দিন। নুসরাত জাহান আছেন হচ্ছে ফরিদপুর থেকে। মেঘলা আছেন হচ্ছে মুন্সিগঞ্জ থেকে। রাজশাহী থেকে আছে, যে কক্সবাজার থেকে আসেন, সুদূর কক্সবাজার থেকে, ভালো লাগে। সারা বাংলাদেশ থেকে আছেন মোটামুটি। কিশোরগঞ্জ থেকে দেখছেন আশিকুল ইসলাম শেখ, ধন্যবাদ আশিক। কুমিল্লা থেকে আছেন সাইদুর রহমান অপু। আচ্ছা আচ্ছা, ফরিদপুর থেকে, গাজীপুর থেকে, পাবনা থেকে। আচ্ছা আচ্ছা, ঢাকা থেকে দেখছেন তরিকুল ইসলাম। স্যার আমি গাড়িতে আছি। এই থ্যাংক ইউ ভেরি মাচ। খান আবদুল্লাহ গাড়িতে আছেন এবং হচ্ছে সেমিনার অ্যাটেন্ড করছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের আগ্রহ আমাদের কথা বলা বাড়িয়ে দিবে। আমরা আজকে সবগুলো তথ্য উজাড় করে দিতে চাই আপনাদের। আগামী 1 ঘন্টা আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, আপনার জীবনে গুরুত্বপূর্ণ 1 ঘন্টা হবে ইনশাল্লাহ। প্রাইমারি সম্পর্কে কারো আর কোনো অজানা তথ্য থাকবে না ইনশাল্লাহ। ওইভাবে আমরা আজকে আমাদের সেমিনারটা রেডি করেছি। মানিকগঞ্জ থেকে সবাই বেশি বেশি শেয়ার করেন। সুমন স্যার রিকোয়েস্ট করেছে, কিন্তু আপনারা যারা সুমন স্যারের ক্লাস করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইংরেজিতে আপনার দুর্বলতা আস্তে আস্তে কাটা শুরু হয়েছে। ইংরেজিতে আপনার দুর্বলতা থাকবে না। সাইফুল ইসলাম সুমন আছেন মুরাদনগর কুমিল্লা থেকে। বিপাশা তার আছেন হচ্ছে বগুড়া থেকে, থ্যাংক ইউ বিপাশা। শেয়ার করেছি স্যার। কাজী তরিকুল ইসলাম, থ্যাংক ইউ। জান্নাতুল আছেন মৌলভীবাজার থেকে। আচ্ছা, আর কে কে আছেন সবাই একটু কমেন্টস করেন। হ্যাঁ, যত বেশি কমেন্টস করবেন তত বেশি আপনি স্বতঃস্ফূর্ত হবেন। আমরা আরো 2 মিনিট দিচ্ছি কমেন্টস করার জন্য এবং শেয়ার করার জন্য। নওগাঁ জেলার আত্রাই উপজেলায় আছি। টেকনাফ থেকে জেমস নওগাঁ জেলা থেকে আছেন। টেকনাফ থেকে আছেন মোহাম্মদ হোসেন। নির্জয় কুমার বিশ্বাস আছেন হচ্ছে ফরিদপুর থেকে। মহিন খান আছেন ঝালকাঠি থেকে। আরিফ হোসেন আছেন বাড্ডা থেকে। আয়শা রহমান আছেন। আয়শা রহমান শেয়ার করেছি, থ্যাংক ইউ ভাই। মৌলভীবাজার থেকে অনেকেই জয়েন করেছেন। ঝিনাইদা থেকে আছেন, মাগুরা থেকে আছেন। হাবিব রহমান আছেন সাতক্ষীরা থেকে, থ্যাংক ইউ। ভোলা থেকে, আচ্ছা। বরিশাল থেকে খাইরুল ইসলাম, বরিশাল থেকে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আসেন আমরা পরবর্তী যোগ্যতা নিয়ে কথা বলি। প্রথম কথা আমরা বললাম বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয় যোগ্যতা যেটা থাকতে হবে, বিবাহ বন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ভাই কান খুলে শুনে রাখেন, আমরা বিসিএস এর সেমিনার যখন নেই, আমি বিশেষ করে খুব মজার মজার আঙ্গিকে কিছু তথ্য দেই। এর মধ্যে বিবাহ একটা জরুরি বিষয়। সরকারি চাকরি খাওয়ার ক্ষমতা 2 জন। কয়জনের কথা বলছি বলেন তো কমেন্টসে। আপনার সরকারি চাকরি হলে জন আপনার চাকরি খেয়ে ফেলতে পারবে বলেন তো। SK নুরুজ্জামান হুদা সাতক্ষীরা থেকে লিখছেন। আচ্ছা, এই কয়জন আপনার চাকরি খেতে পারবে বলেন। আপনার চাকরি খেতে পারবে 2 জন। এক হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি, আর এক হচ্ছেন মহামান্য ওয়াইফ। আপনার ওয়াইফ সুতরাং আমার সাথে বলতেই পারেন, ওয়াইফ ইজ দ্য সেকেন্ড বস। গভর্নমেন্ট জবের একটা ডায়লগ আছে, সেটা হচ্ছে বস ইজ অলওয়েজ রাইট। বস ইজ অলওয়েজ রাইট। বউ রাষ্ট্রপতি, হ্যাঁ ধন্যবাদ মোসাদ্দেক সিদ্দিক। বউ এবং রাষ্ট্রপতি 2 জন চাকরি খেতে পারে। বউ বড় ক্ষমতাধর ব্যক্তি, হ্যাঁ আরিফ হোসেন ঠিকই বলছেন। হাস্যকর স্যার, না না না, মজার এটা অনেক মজার ব্যাপার। শোনেন, সরকারি চাকরির প্রথম ডায়লগ হলো বস ইজ অলওয়েজ রাইট। ইফ বস ইজ রং দেন ফলো সেন্টেন্স অন। সেন্টেন্স অনে বলা আছে বস ইজ অলওয়েজ রাইট। সুতরাং
মহামান্য রাষ্ট্রপতি এবং আপনার ঘরের যিনি রাষ্ট্রপতি ওয়াইফ, ওনাকে সম্মান সূচক দৃষ্টিতে দেখতে হবে, বাজে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো মেয়েদেরটা খেতে পারবে না, মেয়েদেরটা খাওয়া সহজ হবে না। বউ কেমনে খায়? এই বউ কমপ্লেন করার সাথে সাথে আপনার চাকরি চলে যাবে। শোনেন শোনেন, অনেক ঝামেলা আছে। ওয়াইফ ইজ হেডকোয়ার্টার, হ্যাঁ, শিবলি চমৎকার লিখছেন, শিবলি মনি লিখছেন ওয়াইফ ইজ হেডকোয়ার্টার। হ্যাঁ, আসলে ওয়াইফ হেডকোয়ার্টার। বিয়ে করতাম না স্যার প্রয়োজনে, এই বিয়ে না করলে হবে না। কাজী তরিকুল ইসলাম, চাকরির পরে প্রথম কাজ হলো বিবাহ। বিয়ে করতে হবে, না হলে সমাজে অনৈতিক কাজ বেড়ে যাবে। মেয়েদের চাকরি কি বুঝি নাই আমি, কমেন্টস এই জন্য পারলাম না। আমাদের চাকরি একজন খেতে পারবে, কারণ বউ এখনো হয় নাই। বিয়ে করার আগেই যে প্যারার মধ্যে আছি, আর বিয়ের পরে, আচ্ছা যাই হোক, ওইদিকে না যাই। এই বিবাহ বন্ধনে একজন যিনি বসে আছেন তাকে নিশ্চয়ই আপনারা চেনেন, আমাদের ক্রিকেটার তামিম ইকবাল। আসেন, বিবাহ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শুধু বিবাহ গুরুত্বপূর্ণ ব্যাপার না, কোনো বিদেশিকে বিবাহের প্রতিশ্রুতি দিতেন লিখিত আকারে, তাতেও সরকারি চাকরি থাকবে না। সুতরাং প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারে খুব সচেতন, আন্দাজে পটায় বলা যায় দিতে পারি ও সুন্দরী, এগুলো হবে না। একদম ঠিকঠাক গুছায় গাছায় কথা বলতে হবে, কারণ সরকারি অফিসাররা এলোমেলো কথা বলে না। হাসেন, দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান, অনেকে এই কথাটার অর্থটা বোঝে না। দেখেন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আসছে। গত বছরের আগ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ মেসেজটা আসছে, গত বছরের আগ পর্যন্ত ইন্টারমিডিয়েট পাশ করা মেয়েরা পরীক্ষা দিতে পারতো। গত বছর থেকে এটা ডিগ্রি করা হয়েছে, ন্যূনতম ডিগ্রি সমমান, অথবা অনার্স যারা করুন, অথবা সমমান। যারা মাদ্রাসা থেকে ফাজিল করেছেন তারাও দিতে পারবেন, যারা পলিটেকনিক্যাল থেকে 3 বছরের বা 4 বছরের কোর্স করেছেন তারাও দিতে পারবেন। এবং কওমি মাদ্রাসাকে কিন্তু মাস্টার সমমান দিয়েছে, আপনারা জানেন। সুতরাং তারাও কিন্তু দিতে পারবে, এই নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু সমমান শব্দটা উল্লেখ করা হয়েছে। তাহলে আসেন, সমমানের পরে আমরা একটু দেখি সিলেবাস নিয়ে কথা বলবো। আপনারা যারা কাগজ আসছেন বসছেন, তারা সিলেবাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলো লিখে নিতে পারেন, হেডলাইন করেন সিলেবাস। আরিফ হোসেন লিখছে 41তম বিসিএস কবে হতে পারে স্যার, আর কোচিং খুলবে কবে স্যার? চমৎকার প্রশ্ন, একটু উত্তর দিয়ে নেই। কোচিং কবে খুলবে এটা আল্লাহ পাক ভালো জানে। আপাতত তো অনলাইনে চলছে, অফলাইনে কবে খুলবে এটা আল্লাহ পাক ভালো জানে। আর পরীক্ষা 41তম বিসিএস মে জুনের আগে হবে না। মে জুন মাসের আগে পরীক্ষা হচ্ছে না ভাই। রিসেন্টলি পিএসসি চেয়ারম্যান মহোদয় পরিবর্তন হয়েছে, সৌরভ স্যার আসছেন, উনি গুছায় উঠে প্যান্ডামিক সিচুয়েশন শেষ হবে মার্চ নাগাদ, মার্চ এপ্রিলের আগে কোন রকম বড় ধরনের আয়োজনে সরকার। সুতরাং মে জুনের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই, কারণ অ্যাজ ফার আই নো, আমি যতটুকু জানি 41-এর এখনো হয় নাই, প্রশ্ন করা বাকি আছে, সিট প্ল্যান তো হয়ই নাই, প্রশ্ন ছাপানো বাকি আছে, অনেকগুলো কাজ বাকি আছে, ঠিক আছে? তাহলে স্যার, কনফিডেন্সে কোনো কোর্স আছে? ব্যাংক জবের জন্য আমরা আগামী মাসে একটা অফার করব, ওইটার জন্য একটু চোখ রাখেন। আর ইয়াসিন লিখেছেন, স্যার আমি বিসিএস ও স্বামীর ঠিকানায়, বিসিএস স্বামীর ঠিকানায় অ্যাপ্লাই করছি, প্রাইমারি বাবার ঠিকানায় অ্যাপ্লাই লটারি পারবো মানে বুঝি নাই। আচ্ছা, ঠিকানা নিয়ে আমরা কথা বলবো, ফর্ম পূরণের আলোচনা যখন করব। কি লিখছে শিবলি লিখছে, স্যার মুগদায় কি কোনো ব্রাঞ্চ আছে? ভাই, আমাদের সারা বাংলাদেশে 61টা শাখা, ঢাকায় 17টা শাখা। এই 61টা শাখা শুধু ফার্মগেট ব্যতীত বাকি শাখাগুলো করোনার কারণে বন্ধ আছে। অফিসও বন্ধ, অফিসও খোলা না,
কারণ হলো আমরা সরকারের প্রতি সম্মান জানিয়ে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসছে ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত বন্ধ রেখেছি। শুধু ফার্মগেটটা স্টুডিও চালু আছে, 2-4টা স্টাফ আছেন, ওনাদের সাথে কথা বলতে পারবেন। পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস তো এইচএসসি মান। আচ্ছা, প্রাইমারি আর এক্সাম কবে হবে? প্রাইমারির এক্সামটা নিয়ে কথা বলবো, এটা শেষের দিকে বলবো। তবে এখন একটু বলে রাখি, মার্চের শেষ নাগাদ এপ্রিলের মাঝামাঝি প্রাইমারি পরীক্ষাটা হবে, এর আগে পরীক্ষা সম্ভব না। যদিও প্রাইমারি পরীক্ষা অধিদপ্তরের পরিচালক কালের কণ্ঠকে বলেছেন আমরা পরীক্ষা 3 থেকে 4 মাসের মধ্যে নিব। মার্চের আগে বা এপ্রিলের আগে পরীক্ষা নিতে পারবে না কেন? প্যান্ডামিক সিচুয়েশনের কারণে মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের গত সপ্তাহের মিটিং অর্থাৎ গত সোমবারের মিটিং এর সিদ্ধান্ত হয়েছে মার্চের আগে কোনো রকম কোনো বড় পরীক্ষার দিকে তারা যাবে না। ইন্টারমিডিয়েট পরীক্ষাই নিল না, প্রাইমারি পরীক্ষার চাইতে কিন্তু তাদের কাছে ইন্টারমিডিয়েট পরীক্ষা গুরুত্বপূর্ণ, এটাই নিল না। সুতরাং আগে মার্চের শেষ নাগাদ অথবা এপ্রিলের সেকেন্ড উইকের আগে কোন রকম বড় ধরনের কোনো পরীক্ষা হবে না। এবং আপনি জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট এবার প্রাইমারি পরীক্ষা অ্যাটেন্ড করবে। গতকালকে পর্যন্ত আমার কাছে যা নিউজ আছে তাতে 5,23,000 প্রার্থী অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে, এবং এইটা কিন্তু আপনারা জানেন 25 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলবে। সুতরাং এখানে বড় ধরনের একটা ক্যান্ডিডেট অ্যাটেন্ড করবে, সিট প্ল্যান থেকে শুরু করে, যদিও জেলা ভিত্তিক আলাদা আলাদা টাইমে পরীক্ষা নেয় 1 সপ্তাহের ব্যবধানে। তো আসেন আমরা সিলেবাসে ঢুকে যাই। সিলেবাসটা মূলত একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, শোনেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি, শোনেন। প্রাইমারি সিলেবাসটা না একদম বিসিএস এর মতো, না ব্যাংকের মতো। প্রাইমারি কিন্তু স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে, কিছু প্রশ্ন আপনি গবেষণা করলে বুঝতে পারবেন। আমরা শীটের কাজ করতে গিয়ে 25 জন এক্সপার্টকে দিয়ে আমাদের শীটের কাজটা করিয়েছি এবং বইয়ের কাজ করিয়েছি। এর মধ্যে 38-এ কিছু ক্যাডার অফিসার আছে সুপারিশপ্রাপ্ত, অ্যাডমিন ক্যাডার ছিল 2 জন, মেরিনা পারভিন ছিল, পুলিশের ছিল 2 জন, শিক্ষা ক্যাডারে ছিল 2 জন, 8 জন ছিল 38-এর ক্যাডার। তারপর 4 জন ছিল প্রাথমিক শিক্ষকের হেডমাস্টার যারা, আর সহকারী শিক্ষক করোনার আগে যারা নিয়োগ পেয়েছেন, এরকম কিছু মিলে 25 জন ছিল। এদের নিয়ে আমরা একটা গবেষণা করেছি, এবং আপনাকে নির্দ্বিধায় বলতে পারি অন্য প্রতিষ্ঠানের মতো হুট করেই প্রাইমারি শুরু করলাম অন্যের দেখা দেখি, তা কিন্তু না। প্রাইমারি কিন্তু আমার প্রতিষ্ঠানে গত 10 বছর ধরে চলছিল, এবং সব ব্রাঞ্চে চলছিল না। এই বছর আমরা করোনার কারণে প্যান্ডামিক সিচুয়েশনের কথা বিবেচনা করে আমরা সকল ব্রাঞ্চে প্রাইমারি অফার করেছি, এবং হুট করেই যে অন্য প্রতিষ্ঠানে দেখা দেখি জেলাস ফিল করে বা হিংসার বশবর্ত হয়ে কোর্স শুরু করলাম, ক্যান্ডিডেটদের কিছু দিতে পারলাম না, লেকচার শিট ঠকালাম, এরকম না। আপনি একটু পরেই দেখবেন যে কত গুছানো আপনি একটা সার্ভিস পাবেন। সুতরাং প্রাইমারির জন্য আপনারা যেটা দেখছেন যে প্রাইমারির ইন্ডিভিজুয়াল কিছু পরীক্ষার গবেষণা কথা বলতে হবে। প্রাইমারিটা বিসিএস এর সাথে হুবহু মিলবে না, ব্যাংকের সাথে হুবহু মিলবে না, অধিদপ্তর পরিদপ্তরের বিভিন্ন পরীক্ষার সাথে হুবহু মিলবে না। প্রাইমারির স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে, কিছু প্রশ্ন আমি উদাহরণে উল্লেখ করব, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে না, এটার স্বতন্ত্র কিছু বিষয় আছে। একটা খুব সিরিয়াস কথা বলি, এই জন্য মুখটা শক্ত করেছি, খুব সিরিয়াস কথা বলি, শোনেন। কেউ যদি মনে করেন পরীক্ষার হলে গেলেই প্রাইমারি চাকরি হয়ে যাবে, ভুল করতেছেন। একবার বাদ পড়লেই বুঝবেন যে প্রাইমারি পরীক্ষাটা সহজ না। প্রাইমারি কোশ্চেন কিন্তু অনেক কঠিন হয়। গত বছরের কোশ্চেনটা দেখেন, তাহলেই বুঝবেন কতটা কঠিন হয়। এবং আমি দেখেছি অনেক বড় বড় কর্তৃপক্ষ প্রশ্নে ভুল করে, কিন্তু প্রাইমারি কোশ্চেনে ভুল কিন্তু নাই বললেই চলে। আমি 5 বছরের কোশ্চেনের মধ্যে দেখলাম মাত্র 2টা ভুল আছে, অথচ বিসিএস এ কিন্তু কোশ্চেনে অনেক ভুল থাকে প্রত্যেক বছর, আপনি দেখবেন। সুতরাং প্রাইমারি কর্তৃপক্ষের হয়ে যারা কাজ করেন তারা কিন্তু প্রাইমারি পরীক্ষাটা খুব সিরিয়াসলি নেন। তাহলে আসেন আমরা সিলেবাসে প্রথমেই প্রাইমারি সিলেবাসে যেটা উল্লেখ করা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এটা গবেষণা থেকে বেরিয়ে আসছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে আসেন আমরা সিলেবাসের একটা বেসিক আলোচনা করব, এরপরে একটা গবেষণামূলক আলোচনা করব। সিলেবাসটা বলে রাখি, আপনারা জানেন, তারপরও একটু যদি অন সেকেন্ডে বলি। আপনার অ্যাডমিট কার্ডে
লেখা থাকবে 80 মার্কের লিখিত পরীক্ষা। আসলে লিখিত পরীক্ষা হয় না, এমসিকিউ হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউর পূর্ণরূপ। কিন্তু আমি এটাকে মাল্টিপল চয়েস কোশ্চেন বলতে অভ্যস্ত না, আমি বলছি মোস্ট কারেক্ট কোশ্চেন অ্যান্ড আনসার। কারণ এই যে একটা প্রশ্নের 4টা অপশন, প্রত্যেকটা অপশনই উত্তর হওয়ার যোগ্যতা রাখে। সুতরাং সবচেয়ে কাছের উত্তরটা আনা হলো আপনার দায়িত্ব। ঠিক আছে, তাহলে এই 80 নাম্বার 4টা অংশ থেকে 80 নাম্বার আসে, 20-20 করে। আমরা এই 4টা অংশ বেসিক আলোচনায় প্রথমে শুনি। প্রথমে আমরা দেখব বাংলায় থাকে 20 নম্বর। বলা বাহুল্য বাংলার ব্যাকরণ থেকে প্রশ্ন একটু বেশি থাকে, সাহিত্য থেকে প্রশ্ন একটু কম থাকে। যদি আপনি স্পেসিফিক করে বলতে বলেন তাহলে আমি বলবো সাহিত্য থেকে 3 থেকে 4টা বা 5টা বা 6টা অ্যাট বেস্ট প্রশ্ন থাকে। ব্যাকরণ থেকে তাহলে 14, 15, 16, 17টা পর্যন্ত প্রশ্ন আসতে দেখা গেছে। ইংরেজির ক্ষেত্রেও সেম, লিটারেচার থেকে মাত্র 1 থেকে 2টা প্রশ্ন থাকে, আর বাকি কোশ্চেনগুলো গ্রামার সেকশন থেকে থাকে। ইংলিশের ব্যাপারে একটু বলি, বেসিক কিছু কথা বলতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে বেসিক আছে। যেমন হচ্ছে আপনি দেখবেন বিসিএস এ ন্যারেশনের গুরুত্ব কম, নাই বললেই চলে। এখানে কিন্তু ন্যারেশন আসতেছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিসিএস এ নাই, প্রাইমারিতে কিন্তু আছে। ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ বিসিএস এ কম আসে, প্রাইমারিতে কিন্তু এগুলোর গুরুত্বটাই বেশি। সুতরাং কিছু টপিক যে আলাদা হচ্ছে এটা বেসিক আলোচনায় দেখালাম। এরপরে গবেষণামূলক যেই বিষয়টা দিচ্ছি ওটা শর্ট দিয়ে রাখবেন, অথবা আমি যখন মানে আমার আলোচনার পরে যখন এই পেজে থেকে যাবে রেকর্ডিংটা বারবার দেখবেন, আপনার অনেক উপকার হবে। অন্য প্রতিষ্ঠানের মতো ভুলভাল তথ্য দিয়ে এরপরে রেকর্ডিং ডিলিট করে দিব তা হবে না, আমার রেকর্ডিং থাকবে ইনশাল্লাহ, আপনি রেকর্ডিং দেখে নেবেন, কারণ আমি এটার জন্য প্রচুর স্টাডি করে এসেছি। তো হচ্ছে গণিত 20 নম্বর। এখানে দেখেন একটা বেসিক কথা বলতেই হয়। আপনারা দেখেছেন বিশেষ করে বিসিএস এ এবং হচ্ছে প্রথম শ্রেণীর জবগুলো যেগুলো আছে ওখানে বীজগণিতের গুরুত্ব একটু বেশি। যেমন আপনি বাংলাদেশ ব্যাংকের আপনি যদি পাসপোর্ট অফিসের এডির কথা বলেন, দুদকের এডির কথা বলেন, এনএসআই এডির কথা বলেন, ওখানে বীজগণিতের গুরুত্বটা বেশি। ইভেন ব্যাংক সেকশনেও বীজগণিতের গুরুত্বটা বেশি। বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরের পরীক্ষায় পাটিগণিতের গুরুত্বটা আস্তে 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 বেড়ে গেছে। প্রাইমারিতে এসে দেখবেন আপনি টোটালি পাটিগণিতের গুরুত্ব বেড়েছে। কি হবে, প্রাইমারিতে মিনিমাম 9 থেকে 12 নম্বর পাটিগণিত থেকে আসে, আর বাকি যেই 20 নম্বরের বাকি থাকলো 8, 9 বা 10 নম্বর ওইটা জ্যামিতি থেকে আসে এবং বীজগণিত থেকে আসে, দুইটা অংশ ভাগ করে আসে। তাহলে আসেন গণিতের একটা বেসিক আলোচনা আমরা দেখলাম। সাধারণ জ্ঞান 20 নম্বর। অনেকে মনে করে সাধারণ জ্ঞান মানেই হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক। প্রাইমারি সাধারণ জ্ঞান মানে কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক না, শুধু এখানে 5টা বিষয় আছে। আবারও বলছি, প্রাইমারি সাধারণ জ্ঞান মানে শুধু বাংলাদেশ আন্তর্জাতিক না। রইস লিখছেন স্যার বই কি কিনবো, বইটার ব্যাপারে সব আসবো, একটু পরে আসবো। আবার যে কথাটা ছিলাম, প্রাইমারি সাধারণ জ্ঞান মানে শুধু বাংলাদেশ আন্তর্জাতিক, ভুল করবেন না, কারণ বাংলাদেশে 4 থেকে 5টা প্রশ্ন আসে, আন্তর্জাতিকে 4 থেকে 5টা প্রশ্ন আসে। তাহলে যদি 4, 4, 8টা প্রশ্ন আসে, বাকি রইল কিন্তু 12 নম্বর। এই 12 নম্বর কিন্তু একটা বড় জায়গা। এই জায়গাটা কোন জায়গা আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে রয়েছে ভূগোল, ভূগোল থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসতে দেখা গেছে। এখানে রয়েছে বিজ্ঞান, এখানেও 2 থেকে 3টা প্রশ্ন আসতে দেখা যায়। এখানে রয়েছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তার মানে সাধারণ জ্ঞান বলতে যা বোঝায়, প্রাইমারিতে এখানে 5টা সাবজেক্ট, বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ, ভূগোল অংশ, বিজ্ঞান অংশ এবং আইসিটি অংশ, এই 5টা অংশ মিলে প্রাইমারির সাধারণ জ্ঞানের 20 নম্বর। সুতরাং শুধু বাংলাদেশ আন্তর্জাতিক ভালো পারেন, বাকিগুলো পারেন না, তাতে কিন্তু দেখবেন ওখানেই 10 নম্বর নাই। এবং মাথায় রাখতে হবে, যাদের কোটা নাই তারা 70-এর কম পেলে চাকরি পাবেন না। বুঝতে পেরেছেন? যাদের কোটা নাই তারা 70-এর কম পেলে চাকরি পাবেন না। আর যাদের কোটা আছে তাদেরও অত আহ্লাদে বুক বাজানোর দরকার নাই। 65-র কম যারা পাবেন তারা কেউ চাকরি পাবেন না, কারণ কম্পিটিশনটা অনেক বেশি। জেলায় যেই শূন্য পদ আছে, আপনি তো জানেন না শূন্য পদ কয়টা। জেলায় যেই শূন্য পদ আছে তার চেয়ে কিন্তু ক্যান্ডিডেট অনেক বেশি। সুতরাং হচ্ছে এখানে আপনার মূল খেলাটা খেলতে হবে লিখিত পরীক্ষার কথা যেটা বলছে, অর্থাৎ যেটা এমসিকিউ হচ্ছে 80 নম্বরের, এই এমসিকিউর মধ্যেই মূল খেলাটা খেলতে হবে। কারণ কি, প্রাইমারি ভাইভায় খুব একটা খেলার জায়গা নাই। 12, 13, 14, 15, 12, 13, 14, 15 এই গড় নাম্বার সবাইকে দিয়ে দিচ্ছে।
সুতরাং হচ্ছে ভাই ভাই খুব একটা ভেরি করে না, আপনাকে মূল খেলাটা খেলতে হবে হচ্ছে এইখানে। কেউ পেল 55 আর কেউ পেল 70 এমসিকিউ পরীক্ষাটা, অর্থাৎ লিখিত যেটা সেইটাই, তাহলে এখানেই তো মোটামুটি একটা মানে 15 নাম্বারের যে গ্যাপ হলো, এই গ্যাপেই তো চাকরি ছুটে গেল। সুতরাং এখানে প্রত্যেকটা নাম্বারই আপনাকে কাউন্ট করতে হবে, ভালো করে কাউন্ট করতে হবে। একটু ফ্রেশ পানি দাও। তাহলে আসেন আমরা এবার একটু গবেষণামূলক কথা বলি। এই যে বললাম ব্যাকরণে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, 15 থেকে 16টা প্রশ্ন হয় ব্যাকরণে। যে 15টা প্রশ্ন হয় এটা আমরা গবেষণা করে বের করেছি, আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি একটু মাঝখানে মাঝখানে একটু কথা বলি, ইম্পর্টেন্ট যেগুলো কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেইটা বলি। প্রথমেই বাংলা ভাষার শব্দ থেকে প্রশ্ন আসা শুরু করে। শব্দের 3টা অংশ আছে, অর্থগত, গঠনগত, উৎসগত। শব্দ 3 ভাবে আমরা পাই, এগুলোর সব আছে এখানে। এখানে এটা দেখতে হবে, ঠিক আছে। আমরা আমাদের লেকচার শিটে কিছু ফ্রিকুয়েন্ট আসা শব্দের আলোচনা করেছি, এগুলো থেকে আপনার প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা আছে। তারপর দেখেন সন্ধি, ইন্ডিভিজুয়াল টপিক, প্রকৃতি প্রত্যয়, ইন্ডিভিজুয়াল টপিক। 2টা টপিক মিলে 1 নম্বর আসে, কিন্তু শুধু সন্ধি পড়তে পড়তে দিন পার করে ফেলবেন, এটা ওয়াইজ হবে না। আমার সাজেশন হচ্ছে আপনি সন্ধির একদম গভীরে ঢুকবেন না, আমার সাজেশনটা বলি। সন্ধির একদম গভীরে ঢুকবেন না, তাতে সময় নষ্ট হবে। কি করবেন, সন্ধি এই পর্যন্ত যত ক্যাডার নন ক্যাডার পরীক্ষায় আসছে শুধু ওইগুলোই মুখস্থ করবেন, ঠিক আছে। যেমন আপনাকে যদি বলি নিপাতনে সিদ্ধ সন্ধি আছে, এগুলো থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপরে ফ্রিকোয়েন্টলি যে সন্ধিগুলো আসছে একদম ইত্যাদি থেকে শুরু করে রবি ঠাকুর, রবীন্দ্রনাথ পর্যন্ত যা যা আসছে সব আমরা আমাদের লেকচার শিটের মধ্যে প্রায় 80টার মতো সন্ধি শব্দ দিয়েছি। আলোচনা তো আছেই ভাই, পরীক্ষার হলটা এমন কঠিন আলোচনা, কঠিন জায়গা, এত এনভায়রনমেন্টটা কঠিন হবে, ওখানে আপনি সন্ধির সংজ্ঞা দিয়ে সন্ধি উত্তর করতে সময় পাবেন না, কারণ এখানে অতটা প্রেসার নাই, কিন্তু তারপরও 0.25 নাম্বার নেগেটিভ কিন্তু আছে। সুতরাং হচ্ছে এখানে সংজ্ঞার চাইতে আপনাকে চট জলদি ধরতক্তা মারপেরেক সিস্টেমে কিছু প্রস্তুতি নিতে হবে। আমরা আমাদের লেকচার শিটে আলোচনাটা করেছি 84টা টপিক পড়ার জায়গা আছে যেগুলো মুখস্থ, যেটাকে আমরা টিটিএম বলছি, টানা টানা মুখস্থ বলছি। এগুলো পড়লে 72 থেকে 73 নাম্বার বরাবর গত 5 বছর 6 বছরের পরীক্ষায় কমন এসছে। সুতরাং এই জায়গাগুলো আমাদের লেকচার শিট আমরা বইয়ে আমরা কভার দিয়েছি, এগুলো দেখলে আপনার জন্য উপকার হবে, ঠিক আছে। এইটার একটা বললাম সন্ধি। সন্ধি আপনি ফ্রিকোয়েন্টলি ব্যাখ্যা টাকা পড়তে গিয়ে সংজ্ঞা টঙ্গা পড়তে গিয়ে অস্থির হয়ে গেলেন, কিন্তু ওখানে আমি তো বললাম 70টা 80টা সন্ধি শব্দ টানা মুখস্থ করলে এর বাইরে আসে না ইনশাল্লাহ। তাহলে আগে আমার সেটা করতে হবে, যেহেতু আমার সময় কম। দু একটা কমেন্টস পড়ি। স্যার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করছে 4 বছর, তারা কি এবছর আবেদন করতে পারবে? অবশ্যই পারবে, আমি আগেই বলেছি। নাহিদ বলছেন থ্যাংক ইউ স্যার, সাজেশন আওয়ার্স টু সিলেক্ট প্রাইমারি বুকস অ্যান্ড গিভ আওয়ার্স বেস্ট স্ট্র্যাটেজি টু রিড। থ্যাংক ইউ নাহিদ। 3 ধাপে এবার নাকি হবে স্যার? না না, এবার ওই রকম হচ্ছে না। আচ্ছা আসেন তাহলে আমরা সন্ধি একটু অ্যাট এ গ্ল্যান্স দেখলাম। পদ প্রকরণ, এই আলোচনাটা খুব বড় না, অল্প একটু আলোচনার মধ্যে দিয়ে 1 নাম্বার কমন পড়বে। সমাস অনেক বড় জায়গা, আল্লাহ আল্লাহ পাক ভালো জানে। সমাস 6 মাস পার করলে অনেকে বোঝে না, অত ঝামেলার দিকে যায়েন না ভাই। এই যে সমাসের আলোচনা অনেক টিচারও ঠিক মতো বুঝাতে পারেন, আপনি জানেন। আপনি আমাদের নাসির স্যারের একটা ক্লাস করলে বুঝবেন সমাজ কতটা সহজভাবে মাথায় নেওয়া যায়। আমরা ছোটবেলা থেকে সমাজ পড়েছি, কিন্তু এই সমাজটা কিন্তু অনেকে এখনো কভার দিতে পারে না। সমাসের জন্য আমরা একদম সাজেশনমূলক 2 থেকে 2.5 পাতার আলোচনা করেছি, এর বাইরে দেখবেন না, আপনার হাতে সময় নাই, শুধু এইটুক দেখেন, ইনশাল্লাহ কাজে লাগবে। সে তো ঠিক আছে। নত্য সত্য বিধান, বানান ও বাক্য শুদ্ধিকরণ, এইটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা টপিক। এটা কিন্তু বিসিএস রিটেনেও আছে, প্রিলিমিনারিতে তো আছেই, সব জায়গায় এখান থেকে 1-2টা প্রশ্ন আসে। বিসিএস এ একটা প্রাইমারিতে একটা প্রশ্ন অবশ্যই আসবে, ঠিক আছে। তো হচ্ছে এইটার জন্য বেস্ট জায়গা, আপনি যদি খুঁজে বের করতে না পারেন তাহলে বলি 9-10 বোর্ড বইয়ে 2 পাতার আলোচনা আছে, ওইটা পড়লেও হয়। আমরা আমাদের লেকচার শিট এবং বইয়েও আলোচনা করে দিয়েছি।
বানান ও বাক্য শুদ্ধিকরণ, শুদ্ধি আসে মাঝে মধ্যে, মাঝে মধ্যে বাক্য শুদ্ধিও আসে। আবারও বলছি, মাঝে মধ্যে শব্দ শুদ্ধি আসে, মাঝে মধ্যে বাক্য শুদ্ধি আসে। এইটা যেহেতু আপনি ফ্রিকোয়েন্টলি বুঝতে পারবেন না, সুতরাং এইটা আমরা দেখেছি প্রাইমারি থেকে শুরু করে বিভিন্ন নন ক্যাডার পরীক্ষাগুলোতে আমরা দেখেছি এই পর্যন্ত যা প্রশ্ন আসছে এটাই ঘুরে ফিরে অন্য জায়গায় আসছে। গত বছর ধরেন পাসপোর্ট অফিসের এডিতে যে প্রশ্নটা আসলো, এটা পরের বছর বিসিএস এ চলে আসলো, বিসিএস যেটা আসলো এটা পরের বছর প্রাইমারিতে চলে আসলো। এইভাবে ঘুরে ফিরে যাচ্ছে, কিছু টপিক আর চেঞ্জ করার জায়গা নাই। এর মধ্যে নত্যসত্ত্ব বিধান এবং শুদ্ধিকরণ একটা টপিক। এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন, দেখেন 3টা টপিক মিলে 1 নাম্বার। তাহলে এখানে কি জীবন দিয়ে দিবেন, শহীদ হয়ে যাবেন? সুতরাং সিলেক্টিভ পড়াশোনা করতে হবে। উৎসর্গ জ্যোতিচিহ্ন 1 নাম্বার, সরি উপসর্গ জ্যোতিচিহ্ন টপিকটা ছোট, 1 নাম্বারের জন্য মোটামুটি 1 পেজের একটা প্রস্তুতিমূলক নোটস তৈরি করলে হয়। ধ্বনি, ধ্বনির পরিবর্তন, এখান থেকে 1 নম্বর। বাংলা ভাষা ও লিপি, এখান থেকে 1 নম্বর। দ্বিরুক্তি শব্দ, এখান থেকে 1 নম্বর আসবে। প্রয়োগ অপপ্রয়োগ, এই যে দেখেন প্রয়োগ অপপ্রয়োগের সাথে কিন্তু বানান, বাক্য শুদ্ধি, নত্যসত্ত্ব বিজ্ঞানের একটা মিল আছে, এই রিলেশনটা করে পড়তে হবে। পরিভাষা, শব্দার্থ, শব্দার্থ কিন্তু সহজ আসবে না। 9, 10-এ 11টা শব্দার্থ দেওয়া আছে 9, 10-এর ব্যাকরণ বইয়ে। অক্সিজেন, অম্লজান, হাইড্রোজেন, উদ্যান, ফাইল, নথি, ওগুলো কিন্তু আসবে না, এই সহজগুলো আসে না। সুতরাং একটু কঠিনের দিকে যাচ্ছে, তো আপনাকে কঠিন জায়গাগুলো দেখতে হবে। আবার অনেকে কঠিন বলার সাথে সাথে মনে করে যে যেহেতু ভাইয়া কঠিন বলছে বা স্যার কঠিন বলছে, তাহলে আমি এক কাজ করি। অনেকে বাজারে দেখলাম পত্রিকার ভোকাবুলারির উপর একটা বই বের হয়েছে, আমি তো দেখি আর হাসি। ওই রবি ঠাকুরের কবিতা, আমি শুধু হাসি আখি জলে ভাসি, এই ছিল তো মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। চাকরি পাওয়ার পরে অনেক কিছু ভাবা যায়, কিন্তু চাকরি পাওয়ার আগ পর্যন্ত বোঝা যায় পড়াশোনা কত কঠিন জিনিস। কঠিন করেন না, এত বেশি কঠিন করতে গেলে ঝামেলা হয়ে যাবে। কি করতে হবে, অনেকে মানে পত্রিকার ভোকাবুলারি ফ্রিকোয়েন্টলি পড়তেছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া পত্রিকার ভোকাবুলারি তো 2-3 পৃষ্ঠা শেষ করে ফেলছি। ভাই, পত্রিকার ভোকাবুলারির একটা ধাঁচ, ওই ভোকাবুলারি শুধু কাজে লাগে বিসিএস রিটেনের আপনার ট্রান্সলেশন, রিট্রান্সলেশন এবং একটা এডিটোরিয়াল লিখতে হয়। আবারও বলছি, পত্রিকার ভোকাবুলারিটা লাগবে শুধু 3টা জায়গায়। বিসিএস লিখিত পরীক্ষায় একটা ট্রান্সলেশন থাকে ইংরেজি অংশে, একটা রিট্রান্সলেশন থাকে এবং একটা এডিটোরিয়াল লেটার থাকে। এর বাইরে পত্রিকার ভোকাবুলারি পড়ে প্রাইমারিতে বা অন্য চাকরির পরীক্ষায়, ব্যাংক ব্যতীত অন্য চাকরির পরীক্ষায় উপকার হবে, এইটা একদম ভুলের স্বর্গে বসবাস করছে। এটা করা উচিত হবে না। তাহলে ভোকাবুলারি কোত্থেকে পড়বো আমরা? 1000 ভোকাবুলারি একটা লিস্ট দিয়েছি, এর মধ্যে ট্রিপল স্টার দেওয়া আছে, আমাদের সকল স্টুডেন্টের কাছে আছে। প্রয়োজনে আপনাদের আমরা পিডিএফ দিয়ে দিব। এই 1000 ভোকাবুলারি ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় আসে। এই ভোকাবুলারি গুলো আমরা ট্রিপল স্টার দিয়েছি, কোনোটা ডাবল স্টার দিয়েছি, কোনোটা সিঙ্গেল স্টার দিয়েছি, কোনোটা স্টারই দেই নাই, কিন্তু 1000-এর মধ্যে রাখতে এই কারণে রেখেছি। কথা বুঝতে পারছেন কিনা? এইটা পড়লে আপনি ভোকাবুলারি কমন পাবেন ইনশাল্লাহ। এইটা পড়লে আপনি স্পেলিং মিস্টেক্সটা কমন পাবেন ইনশাল্লাহ। বানান থেকে তো একটা শব্দ আসে, এটা পাবেন, কমন পাবেন। এখন সিগারেট বানান বলতে বললে অনেকে পারবেন না। অনেকে যদি সুনামি বানান বলতে হয় আগে যে টি দিতে হয়, এটা পারবেন না। শেক্সপিয়ারের বানানে সবার শেষে যে একটা ই আছে এক্সট্রা, এইটা অনেকে জানেন না। এই ছোট ছোট বিষয়গুলোর কারণে 1 নাম্বার ছুটে যাচ্ছে। সুতরাং এগুলো মাথায় রাখতে হবে। এগুলো সব আমরা ওই লিস্টে, আমাদের ওই লেকচার শিটের লিস্টে দিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজনে একটা পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, দেখবেন। তাহলে দেখেন, আমি পরিভাষা, শব্দার্থ পর্যন্ত আলোচনা করলাম। কারক ও বিভক্তি, এটা তো বিশেষ নাই, আপনি খুব ভালো করেই জানেন। কিন্তু মজার ব্যাপার হলো, অনেকে মনে করে বিসিএস এ সিলেবাসে নাই, কিন্তু আমি বলি সিলেবাসে আছে। কেন আছে জানেন? বিসিএস এ সিলেবাস দেখবেন আপনি, প্রত্যেকটা টপিক তুলে তুলে দিয়ে এরপরে বলছে ইত্যাদি, যার প্রশ্নকর্তাদের মনে নাই, এরপরে এরা ইত্যাদির মধ্যে দিয়ে দিছে। যা খাইলো ইত্যাদির মধ্যেই খাইলো। তার মানে কারক ও বিভক্ত ইত্যাদির মধ্যে আছে, ইত্যাদির বাইরে না। একটু সুতরাং কারক ও বিভক্তি বিশেষ সিলেবাসে নাই, কিন্তু আসে প্রাইমারি তো সিলেবাসই দেয়া আছে। কারক বিভক্তির পরে বিবিধ অংশ থেকে একটা প্রশ্ন আসে। বিবিধ মানে হচ্ছে যা বাদ পড়ছে, খুচরা খাসরা, এর মধ্য থেকে একটা প্রশ্ন আসে। যেমন বাদ পড়লো কি কি দেখেন, বাদ পড়লো ব্যাকরণের আলোচনা, বাদ পড়লো হচ্ছে চিঠিপত্র লেখার নিয়ম কানুন বাদ পড়লো, এগুলো আসে মাঝে মধ্যে। তারপর বাদ পড়লো
মাঝে মধ্যে যা বাদ পড়লো এই দুইটা আমার এই মুহূর্তে মাথায় আসতেছে, যে ব্যাকরণের সামগ্রিক আলোচনাগুলো ধ্বনিতত্ত্বের আগ পর্যন্ত, শব্দ, অক্ষর, বর্ণ, এগুলো, তারপর ছন্দ, অলংকার, এগুলো এগুলো ওই বিবিধর মধ্যে চলে আসবে। এবং হচ্ছে ওখানে বিবিধ অংশে আপনার জন্য আমার সাজেশন হলো শুধু প্রিভিয়াস সেশনের কোশ্চেন দেখবেন, আগে প্রাইমারি কোশ্চেন দেখবেন, এরপরে ক্যাডারের কোশ্চেন দেখবেন, এরপর নন ক্যাডারের কোশ্চেন দেখবেন। একটা ট্রিপল স্টার কথা বলি এবং 3 স্টারের মতো দামি কথা বলি, সেটা হচ্ছে বিসিএস এর 10ম থেকে 40তম বিসিএস এর কোশ্চেনটা আগে সলভ করেন, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন পরীক্ষার হলে গিয়ে প্রাইমারির। কারণ বিসিএস এর কোশ্চেনগুলো বিশেষ করে 21, 22, 23, 24, 25তম বিসিএস এর যে কোশ্চেনগুলো আসছে, ওই কোশ্চেনগুলো ঘুরে ফিরে প্রাইমারিতে অনেক আসছে। এক একটা কোশ্চেন থেকে 8টা, 10টা, 12টা পর্যন্ত প্রশ্ন কমন পড়ছে। এবং আমাদের যারা ক্যান্ডিডেট, আমরা তাদেরকে প্রতিনিয়ত প্রিভিয়াস সেশনের কোশ্চেন বারবার 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 দেখতে বলতেছি এবং পরীক্ষা নিচ্ছি। এবং আমরা রিসেন্টলি একটা বিষয় চালু করেছি আমাদের ক্যান্ডিডেটদের, সেটা হলো এক একটা সাবজেক্ট আমরা এই পর্যন্ত যত প্রশ্ন আসছে ওইটা কম্পোজ করায় ফেলছি, কম্পোজ করায় পিডিএফ দিয়ে দিচ্ছি, ওইটার উপরে কোশ্চেনগুলোর উপরে পরীক্ষা নিচ্ছি। মানে ধরেন বাংলায় এই পর্যন্ত প্রায় 7,000 কোশ্চেন আসছে, এগুলো পড়লে বাংলাদেশে প্রাইমারি থেকে শুরু করে কোনো চাকরির পরীক্ষা আটকাবে না। এগুলো ভালো করে একবার দেখতে হবে, ভয় পাওয়ার দরকার নেই, কারণ এর মধ্যে 7,000-এর মধ্যে প্রায় 5,000 কোশ্চেন আপনার জানা আছে, 5,000 কোশ্চেন এবং উত্তর আপনার জানা আছে, বাকিগুলো একটু জানতে হবে। তাহলে আসেন আমরা বাংলার এই অংশটা শেষ করলাম, ব্যাকরণ অংশটা শেষ করলাম, সাহিত্য অংশে চলে যাব। সাহিত্য অংশে একদম স্পেসিফিক ধরে আলোচনা করছি এবং এর বাইরে পড়বেন না, সাজেশন রইল এটা। কোনো সাহিত্যিকের প্রতি খুব দুর্বলতা দেখা দিকে সময় নষ্ট করবেন না, কারণ এক রবি ঠাকুর যা লিখছে এই যদি পড়তে চান আপনি কিন্তু শহীদ হয়ে যাবেন। নাজিমউদ্দিন লিখছেন, নাইমুদ্দিন লিখছেন, ভাই আমি বাংলা ব্যাকরণের জন্য নোট করে পড়াশোনা করি, একদম ব্যাখ্যা সহ আমি রিটেনের জন্য পড়াশোনা করছি, এতে করে কি প্রিলিমিনারির জন্য উপকার হবে? হ্যাঁ, একটু ব্রড করে পড়াশোনা করলে তো প্রিলিমিনারির জন্য উপকার হবেই, কিন্তু আমি প্রাইমারির কথা বলছি, প্রাইমারিতে কিন্তু এত সময় পাবেন না। ভাই আমি অনেক পড়তে পারি, বাট সিস্টেমটি ভাবে ধরতে পারি না, একটা সিস্টেমেটিক ভাবে ধরতে পারি না, একটা সিস্টেম বলে দিন কিভাবে পারবো। হ্যাঁ অবশ্যই, সেই আলোচনার জন্যই তো আজকে আসা। বিসিএস এর 10ম থেকে 40তম প্রায় মুখস্থ হয়ে গেছে স্যার। থ্যাংক ইউ সিনথিয়া লিজা, ভালো করবেন, দোয়া রইল। স্যার ব্যাংক নিয়ে বলবেন প্লিজ, ব্যাংক নিয়ে অন্যদিন বলবো, আজকে না। আজকে যেই আলোচনা করতে আসছি শুধু সেইটুক করতে দেন। শোনেন, যে কথাই ছিলাম, এক রবি ঠাকুর যা লিখছে ওগুলোই পড়তে গেলে আপনার জিন্দেগি পার হয়ে যাবে। রবি ঠাকুর নিয়ে গবেষণা করতে করতে মানুষ অসুস্থ হয়ে গেছে, আপনি গবেষণায় নাইবেন না, আপনার একটা চাকরি দরকার। সুতরাং চাকরির জন্য এই যে 5টা স্পেসিফিক জায়গা সাহিত্যের, শুধু এইটুক দেখবেন। সাহিত্যের কর্মের ধরন, উপজীব্য, যেমন আসলো পদ্মা নদীর মাঝির আলোচ্য বিষয় কি, বা পদ্মা নদীর মাঝির মূল বিষয়টা কি, ওই জেলে জীবনের করুণ কাহিনী ওইটা, ঠিক আছে। এরপর হচ্ছে উপজীব্য গেল, কর্মের ধরন, এটা কেমন কর্ম হয়েছে সেটা লিখতে হবে। সাহিত্য আলোচনা, পত্রিকা প্রতিষ্ঠান, বুঝতেই পারছেন একদম ট্রান্সপারেন্ট কথা, একদম পত্রিকাগুলো পড়লে মোটামুটি 20টা 30টা পত্রিকা পড়লে আপনি 1 নম্বর কমন পাবেন ইনশাল্লাহ। প্রতিষ্ঠানগুলো একদম ইয়ের থেকে, শ্রীরামপুর মিশন থেকে শুরু করবেন, ওখান থেকে একদম বড় করে না, ছোট 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 টিকা আকারে। প্রয়োজনে আমাদের টিচাররা তো আপনাদের হেল্প করছেই, যারা ভর্তিকৃত, আর যারা ভর্তিকৃত না তারা ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ কি, প্রাইমারি একা একা বাসা বসে হবে না ভাই, কম্পিটিশনটি অনুভব করবেন না আপনি। ক্লাসে যে কম্পিটিশন আছে, যারা ক্লাস করছে তাদের সাথে কথা বলে দেখেন, এবং প্রত্যন্ত অঞ্চলের অনেকেই ক্লাস করছে। যেমন আমি বিশেষ করে বলতে পারি, ভোলার থেকে মাহফুজ মাদ্রাজি নামে এক স্টুডেন্ট ক্লাস করছে। 2টা লেকচার শিট যখন যে পেয়েছে প্রাইমারি এবং বিসিএস এর, সে প্রত্যেকবারই মানে থ্যাঙ্কস জানাইছে, এবং এই যে লেকচার শিটের পেছনে আমরা পরিশ্রম করছি, যারা হাতে পেয়েছে প্রত্যেকে কিন্তু আমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছে। ফৌজিয়া লিখছেন, স্যার 16তম ভাইবা কবে হতে পারে? ও নিবন্ধনের কথা বলছেন, নিবন্ধনের ব্যাপারটা জেনে বলতে হবে রে। স্যার প্রাইমারি এক্সাম কবে হতে পারে এটা বলছি তোরে, মার্চ এপ্রিলের আগে হবে না। এরপরে চরিত্র, বিভিন্ন চরিত্র দেখেন, যেমন অনেকের কিন্তু কমন গুলো জানা আছে, ফটিক চরিত্র জানা আছে, মৃন্ময়ী চরিত্র জানা আছে, তারপর পথিক তুমি পথ হারাইয়াছো, ওই সকল চরিত্রগুলো জানা আছে। এখানে চরিত্র 3টা জায়গা থেকে আসবে, একটা হচ্ছে ছোট গল্প থেকে আসবে, একটা হচ্ছে উপন্যাস থেকে আসবে, আরেকটা হচ্ছে
বিভিন্ন চরিত্র আলোড়ন সৃষ্টি করছে, মানে ওই চরিত্রের মাধ্যমে ওই রাইটার পরিচিতি পেয়েছে। এটা কিশোর চরিত্র হতে পারে, এই ধরনের, মানে সমাজে আমূল একটা পরিবর্তন আনছে। ওগুলোর কমন কমন কিছু জায়গায় দেখতে হবে। যেমন হচ্ছে আপনি যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগ ঐতিহাসিক কবিতা মানে প্রবন্ধটা পড়েন, প্রাগ ঐতিহাসিক ছোট গল্প পড়েন, তাহলে ওখানে দেখবেন ভিখু চরিত্র আছে, কালজয়ী একটা চরিত্র, ভিখু চরিত্র। কমনের বাইরে কিছু আনকমন দেখতে হবে, তবে আনকমন গুলো কাদের? যারা পিএসসির 34তম বিসিএস এর আগের সিলেবাসে 11 জন রাইটার ছিলেন, যারা সমাজ পরিবর্তন এনেছেন। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবি ঠাকুর, নজরুল, মাইকেল, শরৎ, জীবনানন্দ, তারপর মীর মোশাররফ হোসেন, জসিমউদ্দিন, এইরকম 11 জন রাইটার আছেন যারা বিভিন্ন চরিত্রের মাধ্যমে মানে পরিবর্তন আনছেন। আধুনিক যুগে শুধু 2 থেকে 3 জনের লাগবে। যেমন হচ্ছে হুমায়ুন আহমেদের একটা চরিত্র আসতে পারে, আধুনিক যুগের এই জায়গাগুলো আসতে পারে, ঠিক আছে? আধুনিক যুগের 2 থেকে 3 জন লাগবে। তাহলে দেখেন চরিত্র গেল, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, এটা খুব গুরুত্ব সহকারে পড়বেন। একটা জিনিস পড়লে আপনার 3টা জায়গায় উপকার হবে। এক হচ্ছে বাংলা সাহিত্য উপকার পাবেন, একটা হচ্ছে জেনারেল নলেজের বাংলাদেশ বিষয়াবলী অংশ উপকার পাবেন, এরপর হচ্ছে ভাইবা অংশ উপকার পাবেন। কারণ ভাইবা অংশে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ নিয়ে ওনারা কিন্তু অনেক প্রশ্ন করবে, এবং আপনি যতটা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবেন ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ নিয়ে, ততই কিন্তু চাকরি আপনার হাতের কাছে চলে আসলো। আপনারা তো প্রাইমারি ভাইবা যারা দিয়েছেন তারা জানেন, যারা দেন নাই তাদের জন্য বলি, একদিনে 300-400 জনের ভাইবা নেয়, 2 থেকে 3 মিনিট করে টাইম দেয়, বের করছে ঢুকাচ্ছে, ঢুকাচ্ছে বের করছে, ঢুকাচ্ছে বের করছে। কিন্তু যেই ক্যান্ডিডেটের মধ্যে ম্যাটেরিয়াল আছে মনে করে, যে ক্যান্ডিডেটের সাথে কথা বলে ভালো লাগে, তাকে কিন্তু মোটামুটি মিনিট 8-10 রাখে এবং তাকে চাকরিটা কনফার্ম করে। বুঝতে পেরেছেন? এবং আপনি পিএস মানে প্রাইমারি ভাইবা বোর্ডে ভালো করার জায়গা কোনটা? এটা হলো ভাষা আন্দোলন অংশ গুরুত্ব দেয়া, মুক্তিযুদ্ধ অংশ গুরুত্ব দেয়া। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন কবিতার চরণ, পঙ্কোক্তি, উদ্ধৃতি, কবিতাংশ। বুঝতেই পারছেন একদম ট্রান্সপারেন্ট আলোচনা আসছে। এরপরে উপাধি, ছদ্মনাম, প্রবর্তক। বুঝতেই পারছেন একদম মানে আলোচনা। এবং এই অংশটা দেখেন বাংলাদেশ বিষয়াবলীর সাথেও কিন্তু মিলবে। যেমন আপনি দেখেন যে রাজা রামমোহন রায় একটা পরিবর্তন আনলেন সমাজে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা পরিবর্তন আনলেন সমাজে, বড় ধরনের একটা পরিবর্তন আনলেন। তাহলে আপনার তাকে একটু ভালো মতো টাইম দিতে হবে, তার জন্য 5 থেকে 6 লাইনের একটা নোট তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে বাংলা সাহিত্য অংশে আমরা এইটুকু আলোচনা করতে চাই, এর চাইতে বেশি বুঝবেন না, তাহলে আপনি ভালো করতে পারবেন। কারণ আপনাকে মাথায় রাখতে হবে আপনার চাকরিটা দরকার, গবেষণা না। আপনার মাথায় রাখতে হবে আপনার সময়টা কিন্তু কম। সুতরাং এই স্বল্প সময় ভালো করার জন্য আপনাকে এইটুকু ধরে স্পেসিফিক আলোচনায় আসতে হবে। এরপরে ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার। শুরুতেই বলেছিলাম লিটারেচারের নাম্বার খুব কম। আপনি দেখেন এই যে 14, 15, 16 নাম্বার, এই 3টা অংশ থেকে, অর্থাৎ 3 নাম্বার আসতে পারে লিটারেচার থেকে। লিটারেচারের পিরিয়ড এবং পার্সপেক্টিভ থেকে একটা প্রশ্ন আসতে পারে, বিভিন্ন পিরিয়ড থেকে, যাদের নামে বিভিন্ন পিরিয়ডের সূচনা হয়েছে। অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ারকে আপনি একটু ভালো করে দেখবেন। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে শুরু করে আমি বলবো পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত সর্বোচ্চ 20 জন রাইটারকে পড়বেন, এর চেয়ে বেশি পড়বেন না। আবারও বলছি, আমি একটু ক্যামেরার সামনে এসে বলি, সিরিয়াসলি বলছি যে বুঝতে পারবেন না ক্যামেরার সামনে না আসলে। শোনেন, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে শুরু করে একদম পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত সর্বোচ্চ 20 জন রাইটার পড়বেন। প্রয়োজনে আমাদের আরমান স্যারের একটা ক্লাস করে নেবেন। আরমান স্যারকে আমরা প্রাইমারির জন্য মাত্র 2টা লিটারেচারের ক্লাস দিয়েছি। মাথায় রাখতে হবে লিটারেচারে এত বেশি টাইম নষ্ট করা যাবে না, কারণ এখানে মাত্র 2 থেকে 3 নাম্বার আসবে। এবং আপনি যে ভবিষ্যতের জন্য পড়বেন তাও তো না, কারণ হলো বিসিএস এ রিটেনে তো লিটারেচার নাই, আছে হচ্ছে শুধু প্রিলিমিনারিতে। সুতরাং এইখানে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। তাহলে দেখেন লিটারেচারের পিরিয়ড পার্সপেক্টিভ থেকে একটা প্রশ্ন, লিটারেচারের নেম অফ অথরের থেকে একটা প্রশ্ন, এবং বিবিধ অংশ থেকে একটা প্রশ্ন আসবে। আচ্ছা আসেন আমরা একদম ইংলিশের দেখি কোন জায়গা থেকে শুরু হলো। দেখেন ইংলিশের বেসিকটা প্রাইমারি অধিদপ্তর পরিদপ্তরের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওনারা চায় আপনি আগের থেকে একটু শিখে যান। এই কারণে দেখেন একদম সলিড নিরেট একদম ছোট্ট জায়গা থেকে শুরু করেছে। আমাদের সুমন স্যার একদম ছোট্ট জায়গা থেকে শুরু করছে। সিলেবাসের শুরুতে আছে দেখেন অ্যালফাবেট। অ্যালফাবেট কি আপনাকে শেখাতে হবে? কিন্তু আছে তো ভাই, অ্যালফাবেট থেকেও প্রশ্ন আসছে, কিন্তু তারপর অনেকে পারে না। বুঝতে পেরেছেন কিনা? তাহলে অ্যালফাবেটের পরে আসছে লেটার, ওয়ার্ড, কাইন্ডস অফ সেন্টেন্স, গেল 1 নম্বরের জন্য। পার্টস অফ স্পিচ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, এখানে 2 নম্বর, ঠিক আছে? তাহলে দেখেন ভালো একটা কথা বলি নেই, আমরা কিন্তু বিসিএস এর প্রস্তুতি যারা নিচ্ছি তারা কিন্তু পার্টস অফ স্পিচ পড়ি, কিন্তু কোন পর্যন্ত পড়ি? আমরা শুধু পার্টস অফ স্পিচ পড়ি
নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কম পড়ে অনেক ক্যান্ডিডেট, প্রিপজিশনটা পড়ে। এখানে কিন্তু আরো বাকি তিনটা রয়ে গেল, ওখান থেকেও প্রশ্ন আসে। সুতরাং ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ মানে প্রাইমারির জন্য টোটালটা। পার্টস অফ স্পিচের পরে দেখেন ট্রান্সফরমেশন এন্ড আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা গেল এখানে 2 নাম্বার। তার মানে পার্টস অফ স্পিচ থেকে 4 থেকে 5 নাম্বার। শুধু পার্টস অফ স্পিচ ভালো করে কভার দিতে পারলে আপনার 5 নাম্বার মোটামুটি কনফার্ম। এরপরে দেখেন ভয়েস এন্ড ন্যারেশন, দুইটা মিলে কিন্তু 1 নাম্বার, ভয়েস ন্যারেশন। তাহলে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এন্ড গ্রুপ ভার্ব, তিনটা টপিক মিলে 1 নাম্বার। আবার দেখেন প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এন্ড গ্রুপ ভার্ব, তিনটা টপিক মিলে 1 নাম্বার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে যেটাই বুঝে ওখানে 2 নম্বর। এরপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 2 নম্বর। আমরা কিন্তু উপরে একবার দেখেছি ওই সিকোয়েন্সে টেনে নামানো, যে অ্যালফাবেট থেকে লেটার, লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের পরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তার মানে একটা ক্লাসে কিন্তু 3 থেকে 4 নম্বরের প্রস্তুতি নেওয়া যায়। এই এই যে সিকোয়েন্সটা 3 থেকে 4 নম্বরের প্রস্তুতি একটা ক্লাসে। আমরা একটু আগে বলেছি যে ওয়ার্ড যখন পড়বো পারিভাষিক শব্দ, ওখানে ওই যে কারেক্ট স্পেলিং আসছে, দেখছেন কারেক্ট স্পেলিং, ওই শিটের বাইরে পড়ার দরকার নেই, ওই শিটেই চলবে, ঠিক আছে। এরপর হচ্ছে কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফিকেশন, তাহলে গেল। এরপরে সিনোনিম অ্যান্টোনিম, ভোকাবুলারি কিন্তু 10টা জায়গা, এখানে সব জায়গায় কভার দেওয়া হয় নাই। কভার দেওয়া হয়েছে গ্রুপ ভার্ব, কভার দেওয়া হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কভার দেওয়া হয়েছে সিনোনিম অ্যান্টোনিম, সুতরাং সব পড়ার আপনার দরকার নাই। নাম্বার অথবা জেন্ডার, যে কোনো একটা থেকে একটা প্রশ্ন আসে, নাম্বার জেন্ডার, এটা আপনার বিসিএসেও আছে, কিন্তু এখানে কিন্তু সহজ আসে না। এই টপিকটা থেকে প্রশ্নটা একটু প্রত্যেকবারই ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে, তার মানে এই টপিক থেকে পূর্ববর্তী প্রশ্ন আসে না। ফ্রেজ থেকে, তারপরে কন্ডিশনাল সেন্টেন্স এন্ড ওয়ার্ড মিনিং থেকে 1 নম্বর আসবে। তাহলে বাকি 3টা নম্বর হলো লিটারেচার। এই 12-3 একটা কথা বলি, গুরুত্ব সহকারে শুনেন। যদি ইংলিশে বেশি না বুঝে, সুমন স্যারকে 8টা ক্লাস দেওয়া হয়েছে, 8টা ক্লাস করেন, তাহলে ইংলিশে আপনি এই যে 18 নাম্বার, এই 18 নাম্বারে 15 থেকে 16 পাবেন ইনশাল্লাহ, দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, আর বারবার পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, বেশি বেশি পরীক্ষা দিতে হবে। এবং যারা সুমন স্যারের ক্লাস করছেন, আমি আশা করি আমার সাথে একমত হবেন। দু একটা কমেন্টস পড়ি। স্যার, আমি একটা সরকারি চাকরি করি, তবুও প্রাইমারিতে যাওয়ার চেষ্টা করছি। গ্রামকে এবং বাবা মাকে খুব ভালোবাসি, তাদের সাথে থাকার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া রইল। আলামিন শিকদার, ভাই আমার একটা প্রশ্ন আছে, প্রাইমারি পরীক্ষার জন্য বিশেষ বিগত প্রশ্ন, প্রাইমারি ভাই আমার একটা প্রশ্ন আছে, প্রাইমারি পরীক্ষার জন্য বিশেষ বিগত প্রশ্ন, প্রাইমারি বিগত প্রশ্ন, এনটিআরসিএ বিগত প্রশ্নগুলো শেষ করলে প্রাইমারি পরীক্ষা 50 নাম্বার কমন ফেলতে, কি এটা আবার কি আসলো, ফেলতে পারবো? এটা তো এক্সাক্ট বলা যায় না, তবে হয় কি, প্রিভিয়াসের এই কোশ্চেনগুলো পড়া থাকলে আপনার একটা সাহস কাজ করবে। 50 নম্বর কমন পড়ার হতেও পারে, পড়তেও পারে, ওটা এক্সাক্ট বলাটা মুশকিল। স্যার, সুমন স্যারকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সামিয়া ইসলাম লিখছে, স্যার আমার 4র্থ বর্ষের 5টা পরীক্ষা বাকি, আমি কি কোনো জব অ্যাপ্লাই করতে পারবো অ্যাপিয়ার দিয়ে? না, 5টা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দিতে পারবেন না, পরীক্ষা শেষ হতে হবে। তবে আপনার জন্য কথা হলো, আপনি আগে থেকে প্রস্তুতি নিতে থাকেন। বীজগণিত দেখেন 7 থেকে 9 নম্বর আসবে, 7 নম্বর, সরি 7 নম্বর, এক্সাক্ট 7 নম্বর বীজগণিতের প্রাথমিক আলোচনা, অর্থাৎ সূত্রের অংশটা থেকে আসে। সূত্রের সাহায্যে মান নির্ণয়, বিভিন্ন রাশি সমাধান, যোগ বিয়োগ গুণ ভাগ, উৎপাদকে বিশ্লেষণ, সরল সমীকরণ, সেট লগ, বিবিধ অংশ থেকে। বিবিধ অংশ বীজগণিতের চাইতে পাটিগণিতে বেশি আসে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে যেটা বললাম, যে বীজগণিত যদি আপনি নাও করেন, উপরের 2টা টপিক কিন্তু আপনার জানা আছে, তার মানে সূত্রগুলো আপনার জানা আছে। এরপর হচ্ছে মান নির্ণয়ের অংশ সবারই কম বেশি জানা আছে, সংখ্যা বের করা, তারপর হচ্ছে গিয়ে এগুলো সবারই জানা আছে। আর উৎপাদক ক্লাস 8-এর বইয়ে প্রায় 68টা উৎপাদক আছে, এর মধ্যে 30টা উৎপাদক সবাই পারে, ওই উৎপাদক থেকে 1-2টা প্রশ্ন আসে, বুঝতে পেরেছেন? তাহলে উৎপাদক নিয়ে ঝামেলা অত নেওয়ার দরকার নেই, সাহস দেওয়ার জন্য বলছি না, ইটস ট্রু। অনেকে আমাকে বলছে, ভাইয়া আপনার সেমিনার করলে মনে হয় বিশেষটা সহজ, কিন্তু বই নিয়ে বসলে মনে হয় কঠিন। তো যাই হোক, মানে আমি, আমার কাজ হলো আপনাকে ভয় দেখানো না। আমি তো অবশ্যই ব্যবসা করব, ব্যবসা না করলে প্রতিষ্ঠান চলবে কিভাবে? কিন্তু আমার ব্যবসার মধ্যে দিয়ে যদি আপনার উপকার হয়, তাহলে সমস্যা কোথায়? আমি বলছি যে আপনি কোচিং এ ভর্তি হলে চাকরিটা আপনার জন্য সহজ হবে, কারণ আপনার সাথে যুদ্ধে আমরাও থাকলাম,
একজনের চাইতে 3 জনের মাথা বেশি ভালো কাজ করে, 3 জনের চাইতে 300 জনের মাথা বেশি ভালো কাজ করে। সুতরাং আমরা তো একটা গ্রুপ ওয়ার্ক করতেছি এখানে। এখানে কেউ কারো বস না, কেউ কারো সিনিয়র জুনিয়র না, আমাদের টিচাররা শুরুই করে আপনি কিছু জানেন আমরা কিছু জানেন, আসেন ইন্টার শেয়ার করি। ইন্টার শেয়ার করলে দেখবেন যে মানে বিশেষ করে আপনার অজানা বিষয়গুলো থেকে যদি বেশি প্রশ্ন আসে তখন দেখবেন যে কোচিংকে আপনার স্যালুট দিতে ইচ্ছা করতেছে। এবং যেই টপিকটা আপনি 3 দিনে বাসায় শেষ করতে পারছেন না, এটা তো কোচিং আসলে 2 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। এই উপকারটা কোচিং করছে আপনাকে। তাহলে দেখেন আমরা বীজগণিত নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না, পাটিগণিত নিয়ে কথা বলবো। এখানে 9 থেকে 10, 11, 12 নাম্বার পর্যন্ত আসতে দেখা গেছে কোনো কোনো বছর। দেখেন সংখ্যার ধারণা, দেখেন অনেকগুলো টপিক মিলে কিন্তু 1 নাম্বার। সুতরাং পাটিগণিতের সময়টা একটু বেশি দিতে হবে। সংখ্যার ধারণা, মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, সংখ্যা সম্পর্কিত আলোচনা, বাস্তব সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা। মনে হতে পারে সহজ, কিন্তু একবার দুইবার প্র্যাকটিস না করলে, পরীক্ষার হলে ফেস না করলে তাহলে এটা কিন্তু পারবেন না। চট করে দিয়ে দিল যে 1 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে, আপনার গুনতে গুনতে টাইম শেষ। সুতরাং এটা প্র্যাকটিসে থাকলে আর গুণা লাগবে না। লসাগু গসাগু সরলীকরণ, এটা পাটিগণিত বীজগণিত মোটামুটি কাছাকাছি, এখানে আপনার উপকার হবে, টপিকটার মিল আছে। অনুপাত সমানুপাত অনেক সহজ চ্যাপ্টার, এটা আপনারা মেন্টাল অ্যাবিলিটিতে করেছেন, বিসিএস এর জন্য মেন্টাল অ্যাবিলিটিতে আসে। তারপর মিশ্রণ অনুপাত, অনুপাত, সংখ্যার মান বৃদ্ধিকরণ। দেখেন এই সিলেবাসটা কিন্তু একদম হুবহু 34তম বিসিএস এর আগ পর্যন্ত ছিল, বিসিএসই ছিল। সুতরাং হলো এইটা হলো বেসিক সিলেবাস পাটিগণিতের জন্য। কোনো চ্যাপ্টারই খুব কঠিন না, মনোযোগ দিয়ে যারা সারাটা জীবন অঙ্কে ভয় পেয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, অঙ্ক মাথা ঠান্ডা করে বসবেন আমাদের মিজান স্যারের সামনে, আমাদের বুলবুল স্যারের সামনে। আপনি জাস্ট ওনার সাথে 7 থেকে 8টা ক্লাসে থাকবেন। পাটিগণিতে 8 নাম্বার ইনশাল্লাহ, বীজগণিতে 6 নাম্বার ইনশাল্লাহ, এবং জ্যামিতিতে 3 থেকে 4 নাম্বার পাবেন ইনশাল্লাহ। তার মানে প্রায় 16 থেকে 17 নাম্বার আপনি ক্যারি করতে পারবেন। 8 থেকে 9টা ক্লাসে মনোযোগ দিয়ে যতই মাথা ব্যথা করুক বসে থাকবেন, চুপ করে বসে থাকবেন। কারণ এই 2 ঘন্টা ম্যাথের ক্লাসে বসে থাকাও জরুরি, এবং আপনাদের জন্য তো মাথা ব্যথা শব্দ আনাই যাবে না। কারণ আপনাদের সরকারি চাকরির প্রাইমারি চাকরিটা হলো সবচেয়ে কঠিন জব, টাফ জব। কেন বলছি জানেন? প্রাইমারি চাকরি তো বাচ্চাদের নিয়ে কাজ করতে হয়, এইখানে ধৈর্যটা সবচেয়ে বেশি দরকার। দেখবেন বাচ্চাদের তো আবদারের অভাব নাই, কত আবদার করবে। হতেও পারে কোনো একটা বাচ্চা আবদার করে আপনার ঘাড়ের উপরে উঠতে চায়, তাহলে আপনি তোকে মারতে পারবেন না। এখন তো স্কুল কলেজে মারামারি বন্ধ, অবশ্য মায়ের বন্ধ করে ভালো করে নেয় কাজটা, না মারলে কি মানুষ হয় নাকি, একটু মারতে হয় মাঝে মধ্যে। তো সরকার তো মাইর দেয়া বন্ধ করে দিচ্ছে। তো হচ্ছে গিয়ে বাচ্চাদের সাথে কাজ করা কিন্তু সেলুট জানাই, যারা কাজ করছেন বাচ্চাদের নিয়ে কাজ করা কিন্তু খুব ধৈর্যের কাজ। এবং পৃথিবীতে সবচেয়ে সম্মানিত পেশা হলো প্রাইমারি শিক্ষক পেশা, শিক্ষকতার পেশা সারা পৃথিবীতে। কারণ হলো আপনার এই বাচ্চাটা প্রধানমন্ত্রী হলো আপনাকে মনে রাখবে। কলেজের টিচারকে কিন্তু কেউ মনে রাখে না, ইউনিভার্সিটির টিচারকে কিন্তু কেউ মনে রাখে না, প্রাইমারি টিচারকে কিন্তু মনে রাখে। সুতরাং আপনি অনেক বড় একটা সম্মানের জায়গায় যেতে চাচ্ছেন। এরপর হচ্ছে গড়, সংখ্যার গড়, ধারার গড়। গড়ের 3টা জায়গা আছে: ঐকিক নিয়ম, বয়স, শতকরা, লাভ ক্ষতি, সময়, দূরত্ব, গতিবেগ নির্ণয়। নির্দিষ্ট কিছু অঙ্ক করলেই হয়, কঠিন ভাবার দরকার নাই। ধারা, ঘড়ি, সময়, ঘড়ি সংক্রান্ত মানসিক দক্ষতার অঙ্ক। শতকরা, সুদ কষা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ভগ্নাংশ, ভগ্নাংশের ছোট বড় অঙ্ক। খুব কঠিন করে বলা ভাবার দরকার নাই। এখানে অনেকগুলো টপিক মনে হচ্ছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি মাত্র 4টা মানে ক্লাসের মধ্যে দিয়ে পাটিগণিত শেষ হয়ে যায়, এবং এর মধ্যে 8 নাম্বার পাওয়া যায়, এবং 1 নাম্বার তো এমনি কমন পাবেন, 9 নাম্বারই পাবেন ইনশাল্লাহ। আসেন জ্যামিতি অংশটা দেখি। জ্যামিতির বেসিক আলোচনা থেকে 1 নম্বর, 4 নম্বরের মধ্যে। এর মধ্যে ত্রিভুজ অংশ থেকে, ত্রিভুজের প্রকারভেদ থাকে, বাহু, কোণ, ক্ষেত্রফল থাকে 1 নম্বর। চতুর্ভুজ, বৃত্ত, বহুভুজ প্রকারভেদ থেকে 1 নম্বর। উচ্চতা নির্ণয়ের অঙ্ক থেকে জ্যামিতির ওখানে 1 নম্বর। ঠিক আছে, তাহলে ম্যাথ অংশটা আমরা আলহামদুলিল্লাহ শেষ করলাম। আসেন বাংলাদেশ বিষয়গুলি। 8টা পর্যন্ত প্রশ্ন উঠতে দেখা গেছে, 20 নম্বরের মধ্যে 8টা পর্যন্ত প্রশ্ন বাংলাদেশ বিষয়গুলি থেকে আসে। এর মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূ প্রকৃতি, আমি সবগুলো পড়লাম না, ওখান থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা পর্যন্ত, শিক্ষা কমিশন, বাজেট, অধিদপ্তর পর্যন্ত। এখানে মোটামুটি আমরা 7টা টপিক বের করছি, এখানে 8টা প্রশ্ন আসতে পারে, আর একটা বিবিধ আসতে পারে। বিবিধটা সাধারণত সাম্প্রতিক অংশ থেকে আসে। আমাদের সাম্প্রতিক নভেম্বর পর্যন্ত ক্লিয়ার করা আছে, এর বাইরে দেখার দরকার নেই। নভেম্বর 2020 পর্যন্ত দেয়া আছে সাম্প্রতিক শীটের মধ্যে। দেখেন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু সময় কম, নোট টোট একটু কম করতে হবে, একটু ডিপেন্ডেন্ট হতে হবে।
যার গুছানো আছে তার কাছ থেকে হেল্প নিতে হবে। যেমন আমি মানে ঢালাও ভাবে আমার বিসিএস এর ক্যান্ডিডেটদের বলছি, আপনি প্রাইমারি কোর্সে ভর্তি হবেন কি হবেন না এটা আপনার ব্যাপার, যেহেতু আপনি বিসিএস এ আমাদের সাথে ক্লাস করছেন। কিন্তু আপনাকে একটা দায়িত্ব নিয়ে বলছি, আপনার শীট নিতেই হবে, আমাদের যে গুছানো শীট আছে, বই আছে, এটা নেবেন, এটা দেখতেই থাকবেন, ঠিক আছে? স্যার পরের ক্লাস কবে জানালে উপকৃত হবো? সব বলবো। এমডি মোহাম্মদ হোসেন বলছেন স্যার পরের পোলার ছেলের মেয়েকে মানুষ করে দেয়া স্যার। ও হ্যাঁ, পরের ছেলে মেয়েকে মানুষ করবেন, এইভাবে ভাবার দরকার নাই। আপনি দেশের সম্পদ তৈরি করতেছেন ভাই, ঠিক আছে? টাকাটা বড় ব্যাপার না। বিজ্ঞান ও ভূগোল 6 নম্বর, বিজ্ঞান ও ভূগোল থেকে 3 3 করে 6 নম্বর আসে। সব পড়ার দরকার নেই, আমি শুধু হেডলাইনটা বলি। দেখেন, পদার্থ অংশ থেকে রসায়ন, উদ্ভিদ প্রাণী বিজ্ঞান থেকে 1 নম্বর করে। সব কঠিন করে পড়ার দরকার নাই, একদম স্পেসিফিক আলোচনা করা আছে আমাদের লেকচার শিটে। 6টা টপিক থেকে বিজ্ঞানের এই মানে 3 নম্বর আসবে, এর বাইরে পড়ার দরকার নেই। 6টা টপিকের মধ্যে পদার্থের কিছু অংশ, রসায়নের কিছু অংশ, বায়োলজির কিছু অংশ, এরপরে মানব দেহ, রোগ জীবাণু, আর হচ্ছে আধুনিক বিজ্ঞানের মধ্যে আছে হচ্ছে মহাকাশ আবিষ্কার। এইটা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির বেসিক আলোচনা থেকে 2টা প্রশ্ন আসবে, গভীরে ঢোকার কোনো দরকার নাই। অনেকে তো বাইনারি অঙ্ক করতে করতে উদ্ধার করে ফেলতেছে ভাই, কি যে ভাবে। প্রাইমারিতে পাস মার্কস কত? প্রাইমারিতে কোনো পাস মার্কস নাই ভাই, তবে 65-র কম পেলে কোটা না থাকলে চাকরি হবে না, আর 70-এর কম পেলে 70-এর কম পেলে কোটা না থাকলে চাকরি হবে না, আর 65-র কম পেলে কোটা থাকলেও চাকরি হবে না। স্যার শীতের সাথে কোচিংও করতে হবে। কোচিং করলে ভালো ভাই, কারণ হলো শীতে তো আর আসলে আমরা সবকিছু টেকনিক টেকনিক দিতে পারি নাই সবকিছু, তবে যতটা সম্ভব দিয়ে দিয়েছি। টিচার কিছু টেকনিক ক্লাসের জন্য রেখেই দেয়, ঠিক আছে? মিরপুর 11-তে প্রাইমারি কোচিং এর জন্য আপনাদের ব্রাঞ্চ আছে, থাকলে অ্যাড্রেসটা বলবেন প্লিজ। ভাই আমাদের সারা বাংলাদেশে 61টা শাখা, 61টা শাখা, ঢাকায় 17টা। করোনার জন্য সকল অফিস বন্ধ, শুধু ফার্মগেট খোলা। আপনাকে আপাতত অনলাইনেই করতে হবে, অফলাইন যদি কখনো খোলার অনুমতি দেয় সরকার, তখন আপনাকে অফলাইনে আমরা সুযোগ দিব। ইশতিয়াক লিখছেন, আমি তো স্যার বিসিএস এ ভর্তি, আমি কি সিট পাবো? সিটের জন্য পয়সা দিলেই সিট পাবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ আমি ভাই এই কথাগুলো এইভাবেই বলি। স্যার ফ্রিডম ফাইটার কোটা আছে? হ্যাঁ আছে। কত পেতে হবে? 65 পেতে হবে। স্যার সিট সিট চাই, এই যে নেন সিট দিচ্ছি একটু পরেই। লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটুকু? হবে না। বিসিএস এর সেমিনার কবে হবে স্যার? বিসিএস এর সেমিনার আগামী মাসে দিব স্যার। নেক্সট ব্যাচ কবে থেকে? নেক্সট ব্যাচের ব্যাপারে বলবো একটু পরে। সিট কিভাবে পেতে পারি সব বলবো, আসেন। আর দু একটা কমেন্টস পড়ি। আসসালামু আলাইকুম স্যার, শীটের বাহিরে কি কিছু পড়তে হবে? আমি একটু একটা শীটের স্লাইড দেখাবো, আপনি বুঝতে পারবেন আমরা শীটে কতটা পরিশ্রম করেছি। স্যার স্বামীর বাড়ি থেকে অ্যাপ্লাই করছি, প্রাইমারি বাবার বাড়ি থেকে অ্যাপ্লাই করতে পারবো? না না, 2টা অ্যাপ্লাই করার দরকার নাই, একটাই করেন। এখন ভাইয়ার সাথে মারামারি না লাগলেই হলো। শীটের দাম কত স্যার? শীটের দাম বলবো একটু পরে। স্যার এসএসসির পর 4 ইয়ার্স ডিপ্লোমা করে সে কি অ্যাপ্লাই করতে পারবে? আচ্ছা একটু পরে বলছি এটা। আচ্ছা ঠিক আছে, আসেন। বিশেষ স্বামীর বাড়ি থেকে অ্যাপ্লাই করছেন, প্রাইমারি বাবার বাড়ির থেকে করতে চান, হ্যাঁ করতে পারবেন, আলাদা 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 কর্তৃপক্ষ, সমস্যা নেই। ও এখানে একটু বাকি আছে, বলেন না কেন। ভূগোলের মৌলিক আলোচনাটা আসবে, যেমন হচ্ছে ভূ প্রকৃতিটা আসবে, নদ নদী থেকে একটা প্রশ্ন আসতে পারে, 2টা প্রশ্ন তো। এরপরে হচ্ছে সাম্প্রতিক সময় যা পরিবর্তন আসছে ওখান থেকে আসতে পারে, ঠিক আছে? এরপরে প্রাইমারি পরীক্ষা পদ্ধতি নিয়ে 1 মিনিট একটু কথা বলা দরকার। আপনারা জানেন প্রাইমারি পরীক্ষা হবে 80 মার্কসের, 0.25 নাম্বার নেগেটিভ আছে, তার মানে 4টা প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। তারপর ভাইভাই থাকলো 20 মার্কস, ঠিক আছে? এত কিছুর পর সুবিধা কি? অনেকে চিন্তা করতেছে এত কষ্ট করে পড়াশোনা করব, চাকরি পাবো, টাকা কত পাবো? হ্যাঁ টাকার একটা বড় ব্যাপার আছে, এখানে আলোচনা করতে হবে। খুলনা রয়্যাল মোড় কি পাওয়া যাবে সিট? হ্যাঁ খুলনা রয়্যাল মোড়ে পাবেন, তারপর কিশোরগঞ্জে পাবেন, মৌলভীবাজার পাবেন, হবিগঞ্জে পাবেন, বরিশালে পাবেন। আমরা এই ব্রাঞ্চগুলোর অফিস সীমিত আকারে খোলা রেখেছি। এই টাকা কত পাবেন? চোখ বড় করে টাকার খোঁজ নিচ্ছেন, আসেন টাকার সাথে কিছু সুবিধা আলোচনা করি। প্রাক প্রাথমিক নিয়োগ হবে প্রায় 25,000 প্লাস,
সহকারী শিক্ষক নিয়োগ হবে প্রায় 10,000 প্লাস, প্রায় 1 লক্ষ নিয়োগ হবে একটা প্যানেলের মধ্য দিয়ে। শোনেন, প্রাইমারি স্কুল আছে 65,099টা 61টা জেলায়, পার্বত্য 3টা বাদ দিয়ে। এখনো পর্যন্ত 13তম গ্রেডে এটা আছে। এই যে প্রাক প্রাথমিক বলেন, সহকারী শিক্ষক বলেন, তারপর হচ্ছে প্রাইমারি স্কুলের হিসাব রক্ষক নিয়োগ হবে প্রত্যেক স্কুলে একটা করে, এগুলো সবগুলোই 13তম গ্রেডে নিয়োগ হবে এবং এইটা আগামী 1 বছরের মধ্যে কমপ্লিট করা হবে। এখন সিম্পল একটা সার্কুলার আসলো, এই সার্কুলারটা হয় তারা প্যানেল তৈরি করবে পরীক্ষার মধ্য দিয়ে, অথবা আবার নতুন একটা সার্কুলার নিয়ে আসবে। এখন তো আমরা দেখলাম 32,700 সামথিং সার্কুলার হয়েছে। সুতরাং এই সার্কুলার গুলো বড় আঙ্গিকে আসবে। 13তম গ্রেডে আপনি কি পাবেন? আগে ছিল 12তম গ্রেড, 12তম গ্রেডে বেতন ছিল 11,000 থেকে 26,590। 13তম গ্রেডে এটা 28,000 সামথিং টাকা পাওয়া যাবে। আরো বসেন, শুধু উঠলেই চলবে না, বসেন বসেন, বৈশা যান, আরো আছে দেখা যান। এবার আসেন আমরা আরো কিছু সুবিধা দেখি, প্রাইমারি চাকরির আরো কিছু সুবিধা। একটা সুবিধা হলো বাড়িতে থেকে চাকরি করার সুবিধা পাবেন, বিশাল সুবিধা। আরো সুবিধা আসতেছে, শনিবারও বন্ধ, শুক্রবার তো বন্ধ ছিলই। গাইবান্ধায় সিট পাওয়া যাবে, হ্যাঁ কুরিয়ার করে দিব আমরা সিট, যারা সিট নিতে চাইবেন। আচ্ছা ঠিক আছে। এই বাড়িতে বসে চাকরি করতে পারবেন, এটা একটা বিশাল সুবিধা। পায়ের উপর পা তুলে চাকরি করতে পারবেন, সমস্যা নাই। প্রাইমারি স্কুলে অত প্রেশার কখনোই থাকে না। ঠিক আছে, ঘরে বসে সেবা দিতে পারবেন জাতি গঠনে। বিকেল 5টার পরে আপনার ছুটি, যা ইচ্ছা তাই করবেন। পাশাপাশি একটা ব্যবসা করতে পারবেন, পাশাপাশি চাইলে অন্য কোনো কাজ করতে পারবেন, সমস্যা নাই। এগুলো 5টার পরে আপনার আর খোঁজ খবর নেবে না। পাশাপাশি পার্কে ঘুরতে যেতে পারবেন। পুলিশ ক্যাডারে যারা আছে ওরা কোন কোন দিন যে লাস্ট পার্কে গেছে এটা ওরা জানেই না। অ্যাডমিন ক্যাডারে যারা আছে এরা যে কোন দিন বাচ্চাকে লাস্ট সময় দিচ্ছে এটা জানে না। আর ব্যাংকারদের তো কথা বলাই লাগে না, ব্যাংকাররা বাচ্চার বয়স বলতে পারে না, সাইজ বলতে পারে। বুঝতে পারছেন? সুতরাং ওই তুলনায় এটা অনেক ভালো চাকরি। শুক্রবার ছাড়া 85 দিন ছুটি পাবেন, এর চাইতে আর কি সুবিধা চান বলেন? 85 দিন ছুটি শুক্রবার ছাড়া, এখন আবার শনিবারও যোগ হয়েছে, তার মানে 52টা শনিবার পাবেন। 52 কত হলো? 104। আর 85 যোগ করেন, 104 আর 85 কত হলো? প্রায় 189 দিন ছুটি 365 দিনের মধ্যে। আর কি চান? বিশাল সুযোগ। আজীবন সালাম গ্রহণের সুযোগ, সকল চাকরিতে কিন্তু সালাম নাই, পুলিশকে অনেকে গালিগালাজ করে। প্রাইমারি স্কুলের টিচারকে এই পর্যন্ত কেউ মারছে এই খবর পাওয়া যায় না, কলেজের টিচার কিন্তু মার খাইছে। বুঝতে পারছেন? আপনি দেখেন বিভিন্ন চাকরিতে সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। প্রাইমারি চাকরির সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আপনার ফ্যামিলিটাকে টাইম দিতে পারবেন, ফ্যামিলিটাকে মেনটেন করতে পারবেন, বাচ্চাটাকে টাইম দিতে পারবেন, বাচ্চাটাকে বড় করতে পারবেন। আজকে যারা অফিসার দেখবেন এদের 90% হলো প্রাইমারি শিক্ষকের সন্তান। পুলিশ ক্যাডার বলেন, অ্যাডমিন ক্যাডার বলেন, বিভিন্ন ক্যাডারে বলেন, দেখবেন স্যার গাজীপুর থেকে কি সিট পাওয়া যাবে? সিট যে কোনো জায়গা থেকে পাওয়া যাবে। কোচিং এসে সিট নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে। সুনামগঞ্জ জেলাতে পাওয়া যাবে, পাওয়া যাবে। আপনি তো আর মানে সুনামগঞ্জ থেকে ইন্ডিয়ায় চলে যান নাই। এই মজার একটা কথা বলি, আমি ইউটিউবে কিছু আলোচনা দিয়েছিলাম। আসাম থেকে একটা ভাই আমার সাথে ঢাকায় দেখা করতে আসছে। আসাম মানে আমাদের এই আসাম না, ভারতের আসাম। ওখান থেকে দেখা করতে আসছে, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে শুধু কি মানে প্রেজেন্টেশন আমার ভালো লাগছে এই কারণে। কোচিং এসে সিট নিতে পারবো, হ্যাঁ নিতে পারবেন, সমস্যা নাই। স্যার সায়েন্স কোটা আছে কত পার্সেন্ট? হ্যাঁ সায়েন্স কোটা আছে 20% রে। এই যে দেখেন প্রাইমারি স্কুলকে সালাম, স্কুলের টিচারকে সালাম দিচ্ছি। ইনি বুঝতেই পারছেন এরা একজন কর্তা ব্যক্তি, হয়তো মানে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব। মাননীয় প্রধানমন্ত্রীকেও দেখবেন ওনার সেই প্রাইমারি স্কুলের টিচারকে পা ছুঁয়ে সালাম করে। বুঝতে পারছেন? সালাম, অবারিত সালাম পাবেন ভাই। আজীবন সৎ থাকতে পারবেন। অনেকে মনে করে সুযোগের অভাবে সৎ না, সুযোগের অভাবে সৎ না। আপনার সুযোগ থাকবে প্রাইমারিতে, কিন্তু আপনি সৎ থাকতে পারবেন তারপরও প্রাইমারিতে, ঠিক আছে? অনলাইনে ফর্ম পূরণ নিয়ে একটু বলবেন? হ্যাঁ বলবো, অনলাইনে ফর্ম পূরণটা নিয়েই প্রথমে কথা বলতে চাই। যারা ফর্ম পূরণ করেন নাই বাই দিস টাইম, তারা আজকের পরে আগামী 2 দিনের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন।
শুরুতেই বলে রাখি, ফর্ম পূরণ করতে গিয়ে আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন, তখন ফোন করলে আরো ভালো হবে। আমি আমার ফোন নাম্বারটা নিচে দিয়ে দিয়েছি, দেখেন প্রথম নাম্বারটা আমার হাতে আছে 09222101500। ঠিক আছে, এখানে পূরণ করতে গেলে প্রবলেমে পড়া হয়, তখন আপনার বেশি কাজে লাগবে। আনুমানিক কবে পরীক্ষা হতে পারে, এই কথা অনেকবার বলছি, আনুমানিক মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা হবে, এর আগে হবে না। তো আমি একটা বেসিক আলোচনা করে যাচ্ছি ফর্ম পূরণ নিয়ে, কিন্তু আপনি পূরণ শুরু করলে প্রবলেম ফেস করবেন, তখন ফোন দিলে হবে। রাত 12টা পর্যন্ত ফোন অ্যালাউ করি, কোনো সমস্যা নাই। তো হচ্ছে ইন্টারফেসে ঢুকে প্রথমেই আপনি যখন প্রাইমারি অধিদপ্তরের পেজটা ঢুকবেন, এইরকম একটা পেজ পাবেন। উপরে অ্যাডভার্টিজমেন্ট লেখা আছে, ইনস্ট্রাকশনস লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে। আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তাহলে আসেন আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম। এই যে দেখেন আমরা দেখালাম, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এই পেজে উপরে দেওয়া আছে অ্যাডভার্টিজমেন্ট, নিচে দেওয়া আছে, মাঝখানে দেওয়া আছে ইনস্ট্রাকশন, এরপরে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এরপরে এরকম একটা পেজ আসবে। অ্যাসিস্ট্যান্ট টিচার হতে চান আপনি, অ্যাসিস্ট্যান্ট টিচারে একটা ক্লিক করলে এখানে একটা ফোঁটা পড়বে। ফোঁটা পড়লে এরপরে এইখানে দেখেন নেক্সট দিতে হবে। নেক্সট দিলেই এরপরে একটা পেজ আসবে ইনফরমেশন নেওয়ার জন্য। এটা হলো বেসিক ইনফরমেশন, আপনার এসএসসি আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমমান, এইচএসসি আর ইকুইভ্যালেন্ট এটা সমমান নিতে চায়। ঠিক আছে, এবার দেখেন এসএসসি আর ইকুইভ্যালেন্ট, আপনি এক্সামিনেশন লিখলেন, বোর্ড লিখলেন, রোল লিখলেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখলেন, পাসিং ইয়ার লিখলেন, এই নিয়ে আপনার কোনো প্রবলেম হয় নাই। এরপরে এইচএসসি তো লিখলেন, ইকুইভ্যালেন্ট যারা আছেন তাই লিখবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে নেক্সট দিলেন। আবারও বলছি, এখন তো একটা বেসিক আলোচনা করে দিচ্ছি, আপনার যদি প্রবলেম হয়, এখানে দেন, আপনার ফর্ম পূরণ করতে গিয়ে যখন প্রবলেম হবে তখন আপনি আমাদের জানাতে পারবেন, সমস্যা নেই। নেক্সট দিয়ে পরের পেজে চলে আসলাম আমরা। এগুলো কারেক্ট দেওয়ার পরে নেক্সট দিলেন, নেক্সট দিয়ে পরের পেজে চলে আসলেন। পরের পেজে আসলে এটা একটু অস্পষ্ট, আপনারা বুঝতে পারবেন না। এখানে আছে হচ্ছে পার্সোনাল অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, পার্মানেন্ট অ্যাড্রেসের উপরে পোস্টিং হয়। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দিবেন, বিবাহিতরা যদি হাজবেন্ডের ঠিকানা দিতে চান দেন কোনো সমস্যা নাই। ঠিক আছে, বিবাহিতরা যদি হাজবেন্ডের ঠিকানা দিতে চান দেন কোনো সমস্যা নাই। তবে পোস্টিংটা কিন্তু আপনার হাজবেন্ডের ওখানে হবে। আর যদি মনে করেন যে না, পোস্টিংটা আমার বাবার বাড়ি এখানে হলে ভালো, তাহলে বাবার বাড়ির ঠিকানা দিবেন, স্থায়ী ঠিকানাটা ওই অনুযায়ী হিসাব করে দিবেন, কোনো সমস্যা নেই। আর স্থায়ী ঠিকানা আপনার একাধিক থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু যে কোনো একটা দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস গেল, পার্মানেন্ট অ্যাড্রেস গেল। প্রেজেন্ট দিলেন, পার্মানেন্ট দিলেন। কেয়ার অফ এর একটা অপশন আছে, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। আবার অনেকে মনে করে আমার বাবা মারা গেছে, আমি কেয়ার অফ তাকে দিব কিনা। কেয়ার অফ কথার অর্থ হলো আপনি এমন কারো নাম দেয়া যার নামে আপনাকে অনেকে মানে সবাই চিনবে মোটামুটি। ঠিক আছে, তো হচ্ছে চিঠিপত্র যখন পাঠাবে তখন যেন চিনতে পারে। সুতরাং কেয়ার অফ মৃত ব্যক্তিকে না দিয়ে বেটার জীবিত যিনি আছেন তাকে দিলে সবচেয়ে ভালো হয়। কিন্তু তারপরে যদি আপনার মনে হয় আপনার বাবা মারা যাওয়ার পরেও নামটা রয়ে গেছে, সুনামটা রয়ে গেছে, আপনার বাবার নাম বললে সবাই চিনবে, তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কেয়ার অফ যে কাউকে ইচ্ছা দিতে পারেন, পাশের প্রতিবেশীকেও দিতে পারেন, সমস্যা নাই। এরপরে হচ্ছে হ্যাঁ, এটা হলো গ্রাজুয়েশনের জায়গা, আপনার ডিগ্রি অথবা অনার্স যেটা করেছেন সেটা দিতে হবে। এখানে খুব সিম্পল কথাবার্তা বলা আছে, এখানে কোনো সমস্যা নাই। এরপরে মাস্টার্স যাদের আছে, ইফ অ্যাপ্লিকেবল লেখা আছে, মাস্টার্স না থাকলেও সমস্যা নাই, কিন্তু যাদের আছে তারা দিয়ে দিবেন, সুবিধাটা পাবেন। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে দেখেন আপনার নাম আসলো, আপনার বাবার নাম আসলো, মায়ের নাম আসলো, ডেট অফ বার্থ আসলো, জেন্ডার আসলো, তারপর হচ্ছে স্পেশাল কোটা আসলো, যদি কোটা থাকে তাহলে দিবেন। এইখানে অনেকেরই প্রশ্ন থাকে, একটু বলি। আপনার এই যে স্পেশাল কোটার নিচে একটা শব্দ আছে, এটা হলো ডিপার্টমেন্ট। এইটা হলো ডিপার্টমেন্ট হলো তাদের জন্য যাদের বাবা মা শিক্ষক। এবং বাবা মা শুধু শিক্ষক হলে হবে না, বাবা মা শিক্ষক কিন্তু আপনি বিয়ে করে ফেলছেন, তাহলে কিন্তু আপনি কোটায় নাই, আপনি কিন্তু বেরোয় গেলেন ডিপার্টমেন্ট থেকে। সুতরাং বাবা মা শিক্ষক হলে, আপনি অবিবাহিত থাকলে তখনই ডিপার্টমেন্টে ঢুকতে পারবেন। গত সপ্তাহে সার্ভারে একটু প্রবলেম ছিল, ওনারা সার্ভারটা এই সপ্তাহে ঠিক করেছে। গত সপ্তাহে স্পেশাল কোটার মধ্যে মুজিবনগর শব্দটা ছিল, এই সপ্তাহে কিন্তু এটা নাই। এখন স্পেশাল কোটার মধ্যে কি আছে, নারী আছে,
তারপরে আছে মুক্তিযোদ্ধা, তারপরে আছে হচ্ছে সায়েন্সের, তারপরে আছে হচ্ছে গিয়ে এই তিনটা জায়গা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, ঠিক আছে। এরপরে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস থাকলে সেটা দিতে বলা হয়েছে। গ্র্যান্ডফাদার, এটা হলো এখানে একটু অস্পষ্ট আছে। ফ্রিডম ফাইটার স্ট্যাটাস তো যার আছে তার দিবেন, যার নাই সে তো দিবেন না। আচ্ছা শুনেন, ফ্রিডম ফাইটার যদি এটা খুব কেয়ারফুলি ইয়ে করতে হবে, ক্লিক করতে হবে। ফ্রিডম ফাইটার ক্লিক করলে আপনি যদি ইয়েস ক্লিক করেন তাহলে এই বক্সটা খুলবে এবং এখানে কিন্তু বিস্তারিত দিতে হবে, ঠিক আছে। তাহলে আসেন আমরা এই ফর্মটা যখন পূরণ হয়ে যাবে, আমরা আপনাদের প্রশ্নে ঢুকে যাব। আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে, আপনাদের প্রশ্ন পড়বো। আর এর আগে একটু বলি, শোনেন, ফর্মটা যারা পূরণ করেন নাই তারা আজকে কালকের মধ্যে পূরণ করে ফেলবেন। পূরণ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তখন ফোন করেন, তখন আপনাকে বিস্তারিত হেল্প করবো। এখানে তো ফর্ম অতটা বোঝাও যায় না, ঠিক আছে। আপনার প্রশ্ন আমাদের উত্তর একটু দেই। অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেকে লিখেছেন আপনাদের পূর্ব ব্যাচে সাফল্য কেমন। এটা একটা ভালো প্রশ্ন। প্রাইমারি টিচারদের যারা হতে চান তাদের সাহস যোগানোর জন্য এটা একটা বেসিক প্রশ্ন। এবং আমি এটা অবাক হই, আগে কতজন টিকলো এটা দিয়ে আপনি কি করবেন? এটা অবাক করা ব্যাপার, কিন্তু এটা না বললে অনেকে আবার মাইন্ড করে, ঠিক আছে। দেখেন, একটা ক্যান্ডিডেট যদি চেষ্টা করে, কোচিং ছাড়াও কিন্তু সে চাকরি পেতে পারে। কোচিং আসলে সে গাইডলাইনটা পায়, এই গাইডলাইনের জন্য সে কোচিং আসে। সুতরাং এখানে মানে যারা এসে নিজেকে গুরুত্ব দিতে পারে এদের প্রত্যেকের কিন্তু চাকরি হচ্ছে। প্রাইমারি তো খুবই ছোট চাকরি, আমরা তো বিসিএস লেভেলে কাজ করছি। বিসিএস এও 38তম বিসিএস এ পিএসসি প্রায় 2000 ক্যান্ডিডেটকে টিকালো, এর মধ্যে 893 জন আমাদের ক্যান্ডিডেট, বিসিএস এর কথা বলছি। আর প্রাইমারিতে গত বছর শুধু ফার্ম গেট থেকেই 200+ টিকছে। আমরা লেকচার শিটের পেছনে ওগুলোর ছবি দিয়ে দিয়েছি যতটা সম্ভব, সবার ছবি তো আর দেওয়া যায় না, কিছুটা ছবি দিয়েছি। এবং অনেকে দেখা করতে আসে মাঝে মধ্যে, যেমন আজকে কাদের আসছিল, শুধু ফার্মগেট শাখায় সাফল্য গাথার কিছু ছবি দেখাতে চাই। এই যে দেখেন, কিছু ছবি দেখেন, এরা শুধু ফার্মগেট শাখা থেকে চান্স পেয়েছে। 2বার আবেদন করা যাবে? আপনি একটু ফোন করেন ভাই, আপনাকে কিছু প্রশ্ন করতে হবে। খায়রুল ইসলাম, আপনি যে বললেন 2বার আবেদন করা যাবে কিনা, এটা আপনাকে কিছু প্রশ্ন করতে হবে, ঠিক আছে। অনেকগুলো প্রশ্ন আছে, এরপরে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন আছে, এগুলো প্রশ্ন শুনে তারপর উত্তর দিতে হবে, ঠিক আছে। হাই স্কুলের শিক্ষকের সন্তান কি স্কুলে কোটা পাবে না প্রাইমারিতে কোটা পাবে না? স্পেশাল কোটা সায়েন্স তো নাই স্যার। না না, সায়েন্স ওইভাবে দেয় না। 41st বিসিএস, 38তম বিসিএস এর কথা বলছি ভাই, হয়তো স্লিপ অফ টাঙে বের হয়ে গেছে। লেকচার শিট গুলো কি একেবারে পাওয়া যাবে? হ্যাঁ একদম একেবারে পাওয়া যাবে। কিভাবে লেকচার শিট পাবেন আমরা দেখাচ্ছি, এটা শেষ হোক। টাকা লেনদেন বলতে ও আচ্ছা, বলবো বলবো বলবো, সমস্যা নেই। শেষ ছবি। আচ্ছা আসেন, শীটের জন্য বলছি। অনেকে প্রশ্ন করেছেন শীট কি একবারে পাওয়া যাবে? না একটু পরে আসছে, সমস্যা নেই, সমস্যা নেই, ওরা আসতে থাকুক, শেষে দেখাবো না, সমস্যা নেই। ছবি তো আসবে অনেক, প্রায় 5-6 মিনিট। আচ্ছা দেখেন, শীটগুলো এইভাবে একদম প্যাকেট করে দেওয়া আছে। এখানে 98টা লেকচার শীট আছে, নভেম্বর পর্যন্ত একটা সাম্প্রতিক শীট দেওয়া আছে, একদম প্যাকেট করা, একদম প্যাকেট করা পাবেন। আর শীটগুলো খুললে কেমন হবে আমি দেখাই, একটা খোলা নিয়ে আসছি। এই যে এটা হলো সাম্প্রতিক, আমরা একটু পরে দেখাবো। গণিতের কালার একরকম দেখেন, এরপরে দেখেন ইংলিশের কালার একরকম, তারপরে দেখেন হচ্ছে এই যে এখানে 3টা পেপার মিলে যেখানে নাম্বার এক জায়গায় ধরা, ওইখানে একভাবে দিয়েছি। যেমন হচ্ছে দেখেন বিজ্ঞান, ভূগোল, আইসিটি, এই 3টা মিলে এক ধরনের শীট, এগুলো বেগুনি কালার করেছি। 7টা কালারের মধ্যে দিয়ে 98টা লেকচার শীট। এই যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কালার, পতাকার কালার, পতাকা। তারপরে দেখেন এখানে কমলা কালার, সম্ভবত আমি কালার ব্লাইন্ড না অবশ্য,
আন্তর্জাতিক বিষয়াবলীর কালার, এটা কমলা কালারই কিনা আমি জানি না। এই যে এই যে ব্লু কালার, নেভি ব্লু আর কি। এই যে দেখেন, এরকম মোটামুটি 7টা কালারের মধ্যে দিয়ে আপনি 98টা লেকচার শিট পাবেন। ঠিক আছে, তাহলে দেখেন শিটের ব্যাপারে কোচিং সেন্টারে গিয়ে কি ক্লাস করা যাবে না? না, এখন তো গভর্নমেন্ট খোলার অনুমতি দেয় না। চট্টগ্রামে চকবাজারে কি শীট পাবো? হ্যাঁ, কুরিয়ার করে দিতে পারবো। স্যার আমার শীট লাগবে, আমি গাজীপুর থেকে কিভাবে পাবো? ওই যে যেই নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেন। ঠিক আছে, এই শীটের ব্যাপারে বলি, যারা শীটের কথা বলছেন তাদের একটু বলে দেই। শীটের একটা ইন্টারফেস দেখাবো একটু পরে, একটা মার্কার হলে ভালো হতো। শীটের ব্যাপারে আর কোনো প্রশ্ন করবেন না, এটা বলে দেই। টোটাল লেকচার শীট হলো 98টা, 98 পিস। একটা সাম্প্রতিক শীট আছে রিসেন্ট টপিকের উপরে, রিসেন্ট টপিকের উপরে একটা শীট আছে। 98টা লেকচার শীট। যদি পৃষ্ঠা বলেন তাও বলতেছি 1268 পৃষ্ঠা। যদি টপিক বলেন বলতেছি আমরা 84টা টপিক ভাগ করে আলোচনা করেছি। এই 84টা টপিকই প্রাইমারিতে ঘুরে ফিরে আসে। এখানে আমরা আশা করছি এটা শেষ করতে পারলে 72 থেকে 74 নাম্বার চেস করা যাবে ইনশাল্লাহ। এবার পেমেন্ট বলি, শীটের পেমেন্ট হলো মাত্র 1200 টাকা। টাকা কমানোর ব্যাপারে ফোন করবেন না, খয়রাতি আচরণ বাদ দিবেন। খয়রাতিগুলোর চাকরি হয় না। টাকা ইনভেস্ট করবেন, এডুকেশন ইজ আ ইনভেস্টমেন্ট প্লেস। আপনি এডুকেশনে ইনভেস্ট করবেন, তাহলে আপনার ভালো কিছু আশা করবেন, ভালো কিছু আশা করতে পারেন। এখানে 100-200 টাকা কমানোর জন্য ফোন টোন করবেন, এগুলো আমার এইসব আচরণ একদমই অপছন্দ। আমরা 25 জন এর পেছনে শ্রম দিয়েছি, ঠিক আছে, আপনাকে তৈরি করার জন্য। সুতরাং লেকচার শিটের ব্যাপারে আপনি নিচের যেই নাম্বারগুলো আছে 01922 10 15 00, 01922 10 15 08, 10 15 10, 10 15 15 এই নাম্বারগুলোতে ফোন করে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বুকিং দিলেই পাবেন, আদারওয়াইজ পাবেন না। কারণ লেকচার শিট খুব কম আছে। লেকচার শিট যারা নিতে চাইবেন এরা হয় ফার্মগেট থেকে 2 থেকে 3 দিনের মধ্যে নিয়ে যাবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে আপনি মানে টাকা বিকাশ করলে, কাউন্সিলরদের সাথে কথা বলে বা ম্যানেজারদের সাথে কথা বললে টাকা বিকাশ করলে ওনারা ঠিকানা নিবে, ঠিকানায় ছেড়ে দিবে। ঢাকার মধ্যে হলে 1 দিনের মধ্যে পাবেন, ঢাকার বাইরে হলে 2 থেকে 3 দিন পর্যন্ত লাগতে পারে। ঠিক আছে, তাহলে আসেন আমরা আরো কিছু প্রশ্ন উত্তর দেই। শীটের বাইরে আর কোনো অতিরিক্ত বই পড়তে হবে কিনা, এটা একটা খুব সেন্সিটিভ কোশ্চেন। শীটের বাইরে কোনো পড়তে হবে কিনা। বিসিএস ক্যান্ডিডেট হলে খুব বকা দিতাম। যেহেতু আপনারা প্রাইমারি ক্যান্ডিডেট, আপনারা একটু কম পড়ে ভালো করতে চান, তাদের জন্য বলবো আগে প্রাইমারি শিটগুলো শেষ করেন। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ রিসোর্স দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ ম্যাটেরিয়াল দিয়েছি, এইটা আগে শেষ করেন। ভালো করবেন, দায়িত্ব নিয়ে বলতে পারি ভালো করবেন। এর বাইরে আপাতত কিছু বলা যাবে না। আর কেউ যদি জিজ্ঞেস করেন যে কয়টা প্রশ্ন কমন পড়বে, এগুলো বলা খুব মুশকিল ভাই, কারণ প্রশ্ন তো আমি করব না, প্রশ্ন করবে প্রাইমারি কর্তৃপক্ষ। তাহলে শীটের বাইরে কি কোনো বই কেনা লাগবে? আগে শীট শেষ করেন ভাই, শীটে প্রচুর ম্যাটেরিয়াল দিয়েছি। স্যার প্রশ্ন ধরন কি আগের মতো হবে? প্রশ্ন ধরন একটু পরিবর্তন আঙ্গিকে কিভাবে হতে পারে আমরা সব দিয়েছি। জেএনইউ ইউনিভার্সিটি ব্রাঞ্চ কি খোলা? না, ব্রাঞ্চটা বন্ধ আছে। স্পেশাল কোটা বলতে কি পোষ্য কোটা বোঝাচ্ছে? ভাই আপনার মেসেজই বুঝি না আমি। আমি 48টা শীট পেয়েছি ভাই। 48টা শীট পান নাই, 48টা বইয়ের আকারে 98টা শীট পেয়েছেন। প্রত্যেকটা শীটে দেখেন 2টা করে দেওয়া আছে, 2টা করে লেকচার শীট দেওয়া আছে দেখেন। তাহলে দেখেন প্রশ্নোত্তর পর্বের পূর্বে আসেন শীটগুলো একটু দেখে নেই। শীটের বাইরে এই যে সাম্প্রতিক শীট, সাম্প্রতিক শীট দেখেন ভালো করে। এই যে নভেম্বর 2020 পর্যন্ত আপডেট করা আছে, আপনার আলাদা পরিশ্রম লাগবে না। এই যে দেখেন দৈনন্দিন বিজ্ঞান শীটের কভার পেজ।
আচ্ছা, সবগুলোর কভার পেজ অ্যাড হয় নাই, দুইটা অ্যাড করছি, সমস্যা নাই, দুইটা দেখলেই হবে। এরপরে দেখেন শীটের বাইরে আর কোনো অতিরিক্ত বই পড়তে হবে কিনা, এই প্রশ্নটা অনেকেই করেছেন। আগে শীট শেষ করেন, ঠিক আছে? আগে শীট শেষ করলেই ভালো একটা দম পাবেন আশা করছি। এরপরে এনার্জি থাকলে সময় পেলে অন্য কিছু পড়বেন। শীটের বিগত সালের প্রশ্ন সংযোজিত আছে কিনা? হ্যাঁ, একদম এই পর্যন্ত যত প্রাইমারি প্রশ্ন হয়েছে ওগুলো সব দেয়া আছে শীটে। আমরা মানে 4 ধাপে আলোচনা করেছি। বাজারের গাইড বইগুলো তো শুধু মডেল টেস্ট কোশ্চেন দিয়ে ভরা। আমরা এখানে শীটে আগে টপিক ভিত্তিক আলোচনা করেছি, এরপরে এই টপিকে পূর্ববর্তী প্রশ্ন আলোচনা করেছি, মানে এই টপিকে কি কি প্রশ্ন আসতে পারে। মোর জাতি ভাইদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবেন। স্যার আপনার নাম্বার কোনটা? এই যে প্রথমটা আমার নাম্বার 01922। এখন কি অ্যাডমিশন নেওয়া যাবে? প্রলয় পাল স্যার, জি স্যার অ্যাডমিশন নেওয়া যাবে। নিয়াজ মুর্শেদ লিখছেন উত্তরা ব্রাঞ্চ থেকে নেওয়া যাবে না, ফার্মগেটে আসতে হবে অথবা কুরিয়ার করে দিব। সেটা বিগত সালের প্রশ্ন দিয়েছি। সেকেন্ড, থার্ড দিয়েছি হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী বছর যা আসতে পারে, এটা দিয়েছি। এবং ফোর্থ দিয়েছি বাড়ির কাজ সহ যা যা প্রশ্ন এই টপিকে ইম্পর্টেন্ট আছে সব। প্রত্যেক টপিকে আমরা প্রায় 250 থেকে 300 প্রশ্ন দিয়েছি। শুধু শীটগুলো পড়লেই এনাফ হবে কি না ভাই, যা সময় আছে আগে বলবো শীট পড়েন, ঠিক আছে? এরপরে শীট পড়ার পরে যদি সময় থাকে, আপনি যদি মনে করেন আরেকটু কিছু পড়বেন তাহলে পড়বেন। মোহাম্মদ ইসমাইল হোসেন বলছেন স্যার কক্সবাজার কি পাওয়া যাবে? হ্যাঁ, কুরিয়ার করে দিব। এরপরে ভর্তিকৃত স্টুডেন্ট ছাড়া বাইরের কোনো স্টুডেন্টকে কি সিট দিবেন কিনা? হ্যাঁ, ওই যে টাকা দিলে সিট দিব, সমস্যা নাই। প্রাইমারির জন্য আপনাদের নিজস্ব কোনো বই বাজারে আছে কিনা, থাকলে তার নাম ও মূল্য কত? হ্যাঁ, আমাদের প্রাইমারির জন্য বাজারে বই আছে। আমরা একদম বাজারের সকল বই দেখে একটু আলাদা করেছি, একটা বই করেছি এবার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা। আমরা খুব কম লাইব্রেরিতে দিয়েছি, কারণ লাইব্রেরিগুলোর লেনদেনের অবস্থা খুবই খারাপ, বই বিক্রি করে বসে থাকে, টাকা দেয় না। এই কারণে আপনার এখান থেকে ফার্মগেট থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে। বইয়ের মূল্য 300 টাকা, আপনি লাইব্রেরি থেকে কিনতে গেলে 400 টাকা লাগবে। আমাদের কুরিয়ার 400-350 টাকা দিলে আমরা আপনাকে এই বই কুরিয়ার করে দিব। তাহলে আপনি এতক্ষণ বললেন অনেকেই যে শীটের বাইরে কিছু পড়বো কিনা, শীটের বাইরে আগে শীট পড়ে যদি পড়তে চান এরপরে এই বইটা দেখতে পারেন। আমরা এখানে বইও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা ধরে আলোচনা করেছি, এটা আপনি দেখতে পারেন, ঠিক আছে? ভর্তি ফি 2 ধাপে দেওয়া যাবে কিনা? না, আমাদের এখানে কিস্তি কোনো সিস্টেম নাই ভাই। অন্য প্রতিষ্ঠানের মতো আপনাকে চিটিং করতে পারবো না। অনেক প্রতিষ্ঠান আছে 2000, 1500, 2600 টাকায় ভর্তি নিছে, যার কাছে যেভাবে পারে। এখন ক্যান্ডিডেট টাকা পাঠানোর পরে ফোন করে স্টাফকেও পায় না, কোচিং এর মালিকরাও পায় না। ভর্তি করানোর সময় বলছে যে অফলাইনে ক্লাস দিব, অফলাইনে তো ক্লাস দূরের কথা, অনলাইনেও ক্লাস দিতে পারতেছে না। ক্লাস শুরু করতে চাইছিল 10 তারিখ থেকে, এখনো ক্লাস শুরু করতে পারে নাই। ওই যে আমি আক্ষেপে গত সপ্তাহে, গত 3 দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বাঙালি শুধু সস্তা খোঁজে, সস্তার যে 3 অবস্থা এটা বোঝে না। আচ্ছা, আপনি দেখেন প্রাইমারি লেকচার শিটের দাম হলো 1200 টাকা, বইয়ের দাম হলো 400 টাকা, একটা মডেল টেস্ট দেই 160 টাকা, তাহলে কত হলো? 1760 টাকা। কুরিয়ার চার্জ আছে হচ্ছে আরো প্রায় 200 টাকা, তাহলে 1960 টাকা, প্রায় 2000 টাকা। এই 2000 টাকার পরে আপনি 2600 টাকা দিলে 600 টাকায় কি চান? ক্লাস। এটা কি সম্ভব? হ্যাঁ, ওই যে অ্যাডমিনের আশিক ভাই আসছে, বসতে বলো। এডিসি এডিসি এখানকার। আচ্ছা, বসতে বলেন, আমি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিব। দেখেন, সুতরাং সস্তায় বস্তা বললে লাভ নাই তো। আপনাকে যেই কাজটা করতে হবে, প্রপার মূল্যায়ন করতে হবে। প্রপার মূল্যায়ন না করলে হবে না তো। 2600 টাকায় ভর্তি হয়েছে, এখন টিচার খুঁজে পাচ্ছে না স্টুডেন্ট, স্টুডেন্ট খুঁজে পাচ্ছে না টিচার। আর সিটের তো কোনো খবর নাই, বলছে 55টা সিট দিবে, এখন 5টা সিট দিয়ে বলতেছে আবার আগামী মাসে দিব সিট। স্টুডেন্টরা বিরক্ত হয়ে অ্যাডমিশন ক্যান্সেল করে আবার আমাদের কাছে আসতেছে। আর স্টুডেন্টদের কত মিথ্যা ইনফরমেশন দিছে। স্টুডেন্টদের বলছে সকল সারা বাংলাদেশে আমাদের সব জায়গায় ব্রাঞ্চ আছে, ভর্তি হন, সার্ভিস দিব। কই ভর্তি হয়েছে? এখন ওদের মানে বিভিন্ন ব্রাঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে এবং স্টুডেন্টরা আমাদের ফোন করে বিরক্ত করে ফেলতেছে, বুঝতে পারছেন? আমাদের ফোন করতেছে, ফোন করে বলতেছে এরকম হয়েছে, তা সে তো আর আমার এখানে ভর্তি হয় না, তাহলে তার দায়িত্ব তো আমি নিতে পারবো না। এবং আমার 4জন স্টাফ রাত 11টা-12টা পর্যন্ত ফোন পিক করে। অনেক স্টুডেন্ট ফোন করে বলে ভাইয়া মানি রিসিপ্টটা দেন,
আমি বললাম আপনার টেনশন করার দরকার নেই, আপনি ভর্তির সাথে সাথে একটা মানি রিসিট পাবেন। ওরা কোনো মানি রিসিটই দেয় নাই, যাকে যেই পেমেন্টে পারছে ভর্তি নিছে, 500, 1000, 1200, 2000, 2600 এইভাবে ভর্তি নিছে। ভাই সস্তা পাইছে এইভাবে নিছে, এখন তো সার্ভিস দিতে পারছে না। আপনাকেও সেটা মাথায় রাখতে হবে। ক্লাসের রেকর্ড ভিডিও পরবর্তীতে পাওয়া যাবে কিনা। হ্যাঁ, এটার ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা কথা বলি আপনাকে। যেহেতু অফলাইনে এখন করার সুযোগ নাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় 19শে ডিসেম্বর পর্যন্ত কোচিং বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে বলেছে। এখন আপনাকে অনলাইনেই করতে হবে। অনলাইনে আমরা আপনাকে নিব, এবং অনলাইনে আমরা কোনো রেকর্ডেড ক্লাস দিচ্ছি না, কিন্তু একদম লাইভ ক্লাস দিচ্ছি। এবং কেউ যদি ক্লাস মিস করে তাহলে তার এই রেকর্ডিং কপিটা গ্রুপে আমরা দিয়ে দিব, আপনি গ্রুপ থেকে দেখে নেবেন, অথবা অন্য ব্যাচের সাথে, নতুন যে ব্যাচ আসবে ওই ব্যাচের সাথে করে নিতে পারবেন। আমাদের এখানে ব্যাচ আছে হচ্ছে 12টায়, প্রাইমারির কথা বলছি, বিকেল 5টায়, রাত 9টায়, যে কোনো ব্যাচে আপনি ক্লাস করতে পারবেন। এবং এক এক ব্যাচে কিন্তু একদম লিমিটেড স্টুডেন্ট, একটা ব্যাচে 100 জন করে স্টুডেন্ট নেওয়া হয়েছে। আপনি ঠিকঠাক মতো ক্লাস করতে পারবেন, বুঝতে পারছেন। অন্য একটা প্রতিষ্ঠান একটা ওরিয়েন্টেশন ক্লাস দিছে কোনো মতে 10 তারিখ, কোনো স্টুডেন্ট ঢুকতে পারলো, কোনো স্টুডেন্ট ঢুকতে পারলো না। ভাই দেখেন, লাইভ ক্লাসে একটা স্টুডেন্টকে প্রথম 5 মিনিট 10 মিনিট বুঝাইতে হয় কিভাবে কিভাবে লাইভ ক্লাসে ঢুকবেন। এই বুঝানোর জন্য আমাদের টেকনিক্যাল টিম কিন্তু সারা দিন পরিশ্রম করে। বুঝানোর পরে প্রথম দিন যখন আপনি ঢুকতে পারলেন, পরের দিন থেকে আপনার জন্য সহজ হবে এবং এনজয়েবল হবে। আমি একটা কথা বলতে পারি, যারা লাইভ ক্লাসে অলরেডি অভ্যস্ত হয়েছে তারা কিন্তু অফলাইন খুললে অফলাইনের ক্লাসে আসবে না, কারণ অফলাইনে সময় নষ্ট হয়, আসতে যেতে সময় লাগে, আবার করোনার একটা প্রাদুর্ভাব তো থাকবেই, আগামী 1 বছর পর্যন্ত থাকবে। সুতরাং অনলাইনে অভ্যস্ত হইলে আপনার জন্য উপকার। কারণ কি, আপনি চাকরিটা পেলে আপনাকে কিন্তু মানে ওখানেও অনলাইনে কাজ করার জায়গা আছে, ওখানে আপনাকে স্লাইড প্রেজেন্টেশন করতে হবে, ওখানেও কিন্তু আধুনিক যুগের টিচার হতে হবে। এখন কিন্তু প্রাইমারি আর মানদাত্তা আমলের প্রাইমারি টিচার নাই, এখন কিন্তু প্রাইমারি টিচাররা না খেয়ে মরে না। আগে প্রাইমারি টিচারের বেতন ছিল 8,000 টাকা, এখন প্রাইমারি টিচারের বেতন হলো 28,000 টাকা। তাহলে আপনাকে গভর্নমেন্ট যেমন সুবিধা দিচ্ছে, আপনার কাছ থেকে তো সুবিধাটা আদায় করেও নিবে। তাহলে দেখেন, এখানে 5টা টাইমে, এই 3টা টাইমে ব্যাচ আছে, 12টায়, 5টায়, রাত 9টায়। আমাদের প্রথম ব্যাচ শুরু হয়েছে গত 1.5 মাস আগে, এটা হলো 5টার ব্যাচ। এরপরে 1 তারিখ এবং 9 তারিখ, 1 তারিখ এবং 10 তারিখ ব্যাচ শুরু হয়েছে। আর আমরা নতুন ব্যাচ দিব হচ্ছে 21 তারিখ। 21 তারিখ আরো একটা নতুন ব্যাচ দিব। এই 3টা টাইমের যে কোনো একটা টাইমে আপনি পছন্দ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবং অন্য প্রতিষ্ঠানগুলো কম পেমেন্টে ভর্তি নয় রেকর্ডেড ক্লাস দিচ্ছে, আমাদের কোনো রেকর্ডেড ক্লাস নাই। লাইভ শুনবেন, টিচারকে প্রশ্ন করতে পারবেন, আপনাকে আনমিউট করে দেওয়া হবে, টিচারকে আপনি প্রশ্ন করবেন। হ্যাঁ হ্যাঁ, তানিয়া আপনি ঠিকই বলছেন, আপনার বিশ্ববিদ্যালয় ওইটাই দিতে হবে। তাহলে দেখেন, আমরা এই জন্য একটু ক্লিয়ার করলাম আপনারা কিভাবে সার্ভিস দিবেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সার্ভিসের মধ্যে যা রেখেছি আপনাকে একটু বলি। ক্লাস, এখানে ক্লাস হবে 80টা। তারপর হচ্ছে এক্সাম, এক্সাম পাবেন বেশ কয়েক ধরনের। ক্লাস টেস্ট আছে 80টা, তারপর হচ্ছে উইকলি টেস্ট আছে, তারপর হচ্ছে সাবজেক্টিভ টেস্ট আছে, তারপর আছে মান্থলি টেস্ট আছে, তারপর মডেল টেস্ট আছে, এরপরে চূড়ান্ত মডেল টেস্ট আছে। এই মিলে টোটাল 115টা পরীক্ষা। মূল্যায়ন টেস্ট আছে, এটাকে ইভালুয়েশন টেস্ট বলছি, পূর্ববর্তী প্রশ্নের উপরে। এই 115টা পরীক্ষা। লেকচার শিট পাবেন 98টা, সাম্প্রতিক একটা আলাদা। এই টোটাল সার্ভিসের জন্য আপনাকে একটা সার্ভিস ব্যয় দিতে হবে। এবং আমরা যদি অফলাইনে ক্লাস করানোর সুযোগ পেতাম, তাহলে আমরা এই কোর্সটা 8,000 টাকায় নিতাম, যদি অফলাইনে ক্লাস করানোর সুযোগ পেতাম। আমরা বিসিএস এর কোর্সে সর্বনিম্ন 14,000 টাকায় ভর্তি নেই। বিসিএস এর চাইতে কিন্তু প্রাইমারিতে পরিশ্রম কম হবে না, সময়ও কিন্তু 4 থেকে 4.5 মাস পাওয়া যাবে। সুতরাং 8,000 টাকা নিতাম অফলাইনে হলে। যেহেতু অনলাইনে করতে হচ্ছে, অনলাইনে কিন্তু খরচ কম না, একটা টেকনিক্যাল ব্যয় কিন্তু অনেক, এরপরে লেকচার শিট দিতে হচ্ছে, সবকিছুই দিতে হচ্ছে। এই 8,000 টাকায় নিতাম, কিন্তু এখন আপনি 4,000 টাকায় ভর্তির সুযোগ পাবেন, অর্থাৎ 50% ছাড়ে ভর্তির সুযোগ পাবেন আগামী 3 দিন। আগামী 3 দিন পর্যন্ত যারা ভর্তি হবেন তারা 50% ছাড়ে ভর্তির সুযোগ পাবেন। যারা 4,000 টাকা, এবং ভর্তির চার্জ হলো 200 টাকায়, 4,200 টাকা দিয়ে ভর্তি হবেন, তারা কি পাবেন? 80টা ক্লাস পাবেন, তারপর 98টা লেকচার শিট পাবেন সাম্প্রতিক ছাড়া, এরপরে একটা বই পাবেন,
গাইড বই, যেই গাইড বইয়ের চেহারাটা দেখালাম, একটা মডেল টেস্ট পেপার পাবেন, এগুলো সব পেয়ে যাবেন। ভর্তির সাথে সাথে আপনাকে কুরিয়ার করে দিব অথবা ফার্মগেট থেকে এসে নিয়ে যাবেন। এই টোটাল সার্ভিসটার মধ্যে আমরা 4,200 টাকার প্যাকেজ রেখেছি। আমাদের কিশোরগঞ্জ ব্রাঞ্চ কিন্তু 7,000 টাকা ভর্তি নিচ্ছে, অফলাইন দিচ্ছে মাঝে মধ্যে। হবিগঞ্জ ব্রাঞ্চ 7,000 টাকা, মৌলভীবাজার 7,000 টাকা, খুলনা 6,000 টাকায় ভর্তি নিচ্ছে, বরিশাল 6,000 টাকায় ভর্তি নিচ্ছে, আমাদের টঙ্গী ব্রাঞ্চ 7,000 টাকায় ভর্তি নিচ্ছে। আমরা কিন্তু আপনাকে এই 4,200 টাকায় যখন অফলাইনে সুযোগ দিবে সরকার, তখন অফলাইনেও ক্লাস করানোর সুযোগ দিব। যেহেতু আলাদা আলাদা জেলায় পরীক্ষা হবে, কারো কারো পরীক্ষা হতে কিন্তু 7-8 মাস লেগে যাবে। সুতরাং আপনি যখন করোনা বাদ দিয়ে অফিস খুলবে, তখন আপনি আপনার আশেপাশের যে কোনো শাখায় ক্লাস করার অনুমতি পাবেন, কারণ আমরা আপনাকে একটা মানি রিসিট দিব। ওই মানি রিসিট ধরে আপনি যে কোনো ব্রাঞ্চে গেলেই হলো। আর ভর্তির 3 দিনের মধ্যে লেকচার শিট ছেড়ে দিব কুরিয়ারের মাধ্যমে, 3 দিনের মধ্যে আপনি লেকচার শিট পেয়ে যাবেন। যেহেতু লেকচার শিট একবারে রেডি আছে, এরকম একটা বই পাবেন, তারপর এই যে এক বান্ডেল লেকচার শিট পাবেন, যেটা একটু আগে দেখালাম, এই যে এরকম একদম বান্ডেল করা লেকচার শিট পাবেন, ঠিক আছে। আর এরপরে একটা মডেল টেস্ট পেপার পাবেন, একটা মডেল টেস্ট পেপার পাবেন। ভাই আমি আপনাদের যখন চিন্তা করলাম, গত বছর থেকে আমি চিন্তা করতেছি যে প্রাইমারি একটা ভালো সার্ভিস দিতে চাই। গত 10 বছর ধরেই তো আলাদা আলাদা ভাবে করাইছি। গত বছর যখন চিন্তা করলাম যে প্রাইমারি ভালো একটা সার্ভিস দিতে চাই, তখন থেকে আমি লেকচার শিটের কাজ শুরু করেছি। এবং অন্য প্রতিষ্ঠানের মতো হুট করে শুরু করি নাই, একদম গুছানো। আপনি লেকচার শিট দেখলেই বুঝবেন, একদম গুছানো একটা সার্ভিস। এই যে মডেল টেস্ট পেপার, এরপরে গাইড বই এবং লেকচার শিট, এগুলো যে একদম গুছানো, এটা আপনি না দেখলে বুঝবেন না। অন্যরা হঠাৎ করে শুরু করছে যে আমরা যেন স্টুডেন্ট না পাই, এই কারণে শুরু করছে, কিন্তু আটকায় তো রাখতে পারে নাই। অনেকেই ভালো বুঝে এবং অনেকেই 2,600 টাকার অফার পেয়ে ফেরত দিছে, না 2,600 টাকা ভর্তি হবো না। অনেকে কিন্তু আবার অ্যাডমিশন ক্যান্সেল করে আসছে। সুতরাং কম টাকার দিকে গিয়ে নিজের ভবিষ্যৎটা তো জলাঞ্জলিতে দিতে পারেন না, কারণ প্রাইমারি চাকরিটাও কিন্তু এখন অনেক বড় ব্যাপার, ঠিক আছে। করোনা বুঝাই দিছে সরকারি চাকরির কত গুরুত্ব রয়েছে। সুতরাং সময়টা নষ্ট করেন না, টাকাটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি টাকা যত বেশি দিবেন, তত বেশি আপনার অধিকার জন্মাবে, তত বেশি আপনার গুরুত্ব বাড়বে। আপনি 200 টাকার টি শার্ট যেভাবে ব্যবহার করেন, 12,000 টাকার ব্লেজার কিন্তু ওইভাবে ব্যবহার করেন না। 200 টাকার টি শার্ট খুলে সুরে মারেন, বুয়ার বুয়ার ফ্লোর মুসার ন্যাকড়া হয়ে গেল। আপনি 12,000 টাকার ব্লেজার ওইভাবে ব্যবহার করেন না, 12,000 টাকার ব্লেজারটা যত্ন করেই ব্যবহার করেন, ঠিক আছে। সুতরাং আগামী 3 দিন পর্যন্ত যে অফার দেওয়া হয়েছে, এই অফারে চলে আসবেন আশা করছি। সব তো বুঝলাম, টাকা কত নেবেন, টাকার কথা বলে দিয়েছি। আরেকবার বলি, টাকা 8,000 টাকা, কিন্তু আগামী 3 দিন পর্যন্ত 50% অফ। আগামী 3 দিন পর্যন্ত 4,000 টাকায় নিব, 200 টাকা হলো ফরম্যাট চার্জ দিবেন, 4,200 টাকা। আর যাদের কুরিয়ার করতে হবে, আবারও বলছি, যারা কুরিয়ার করে নেবেন তাদের 200 টাকা কুরিয়ার চার্জ দিতে হবে, তার মানে 4,400 টাকা দিবেন। আর যারা ফার্মগেট থেকে নেবেন তারা 4,200 টাকা দিয়ে নিতে পারবেন, কুরিয়ার চার্জ আর লাগবে না, ঠিক আছে। 4,400 অথবা 4,200 টাকা। সম্পূর্ণ সম্পূর্ণ কোর্সটি কত মাসের, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই কোর্সটা 3 মাসে শেষ করার একটা টার্গেট নিচ্ছি, 3 মান্থ, 3 মাসে শেষ করার একটা টার্গেট নিচ্ছি। সপ্তাহে 4 দিন ক্লাস, 1 দিন পরীক্ষা, 5 দিন আপনাকে থাকতে হবে অনলাইনে, মোবাইলের পর্দায় স্ক্রিনে থাকতে হবে। তাহলে 3 মাসে শেষ করব। তবে পরীক্ষার আগ পর্যন্ত, অর্থাৎ আপনার পরীক্ষার আগ পর্যন্ত রিভিশন চলবে, রিভিশন চলবে। এই রিভিশনের জন্য আলাদা কোনো পেমেন্ট নাই। মানি রিসিট কই দেখি, মানি রিসিট আছে এখানে, কোনো একটা মানি রিসিট নিয়ে এসো। আলাদা কিন্তু কোনো ইয়ে নাই, রিভিশনের জন্য আলাদা কোনো চার্জ নাই, এর মধ্য দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন। আসেন কিছু পরামর্শ দেই। সবকিছুতে সস্তা খুঁজেন না, এটা মাথায় রাখতে হবে। এতক্ষণ যে কথাগুলো বললাম, কিছু পরামর্শ দেই। কথা বললেন, ভর্তি হবেন, পেমেন্ট করার সাথে সাথে এরকম একটা মানি রিসিট পাচ্ছেন কিনা দেখেন। আমাদের প্রত্যেক স্টুডেন্টকে আমরা ভর্তির সাথে সাথে মানি রিসিট দিচ্ছি, বুঝতে পারছেন। আমাদের গ্রুপে অ্যাড করে নিচ্ছে, গ্রুপে ঢুকেই দেখেন প্রাইমারি স্টুডেন্ট আছে কিনা, নাকি বিসিএস এর ব্যাচের সাথে বা অন্য ব্যাচের সাথে একসাথে করে দিচ্ছে।
ওখানে গিয়ে দেখবেন প্রাইমারি পড়াটা কিন্তু একটু আলাদা, বিসিএস এর মতো ওই রকম না, ভাস্ট না, অত বড় না। এরপরে হচ্ছে আপনি লেকচার শিট গুলো বুঝে পাচ্ছেন কিনা, নাকি 5টা লেকচার শিট দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছে। এই লেকচার শিট গুলো এক জায়গায় করলে এরকম হচ্ছে, দেখেন অনেকেই তো আমাদের বিজ্ঞাপন দেখে 5টা লেকচার শিট ছাপানো, উল্টো দিকের ছবি দিছে, উল্টো দিকে যে মানে লেকচার শিট নাম্বার লেখা নাই, এই জন্য 5টা ছবি দিয়ে বিজ্ঞাপন করতেছে। আমরা তো একদম দেনা দেন আপনাকে দিয়ে দিচ্ছি। ফার্ম গেটে আসলে সরাসরি নিয়ে যাবেন, অথবা আপনি ঠিকানা দিলাম করে দিব, সর্বোচ্চ 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। এবং আমরা একটু টাকা বেশি দিয়ে সুন্দরবনে কুরিয়ার করতেছি, বাংলাদেশের সর্বোচ্চ ব্রাঞ্চ আছে সুন্দরবনের, সুন্দরবন একদম ঠিকঠাক আপনার কাছে পৌঁছে দিচ্ছে। এবং হচ্ছে এই অফারটা আমরা আগামী 3 দিন রাখবো 4200 টাকার। এর মধ্যে আপনি 80টা ক্লাস পাবেন, পরীক্ষার আগ পর্যন্ত রিভিশন পাবেন, 3 মাসে কোর্স শেষ হবে, 115টা পরীক্ষা পাবেন, 98টা লেকচার শিট পাবেন প্রিন্টেড, একটা গাইড বই পাবেন, একটা মডেল টেস্ট পেপার পাবেন। ঠিক আছে, এটা আপনি কনফার্ম করবেন, মানি রিসিপ্ট নিয়ে নেবেন সাথে সাথে যেখানেই ভর্তি হন। ঠিক আছে, তাহলে এতক্ষণ যারা আমাদের আলোচনা শুনছেন, আশা করি আপনারা অন্য কোনো প্রতিষ্ঠানের কথা চিন্তা করছেন না। ন্যূনতম কত পেলে ভাইবার জন্য সুযোগ দেয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছু কমেন্টস পড়তে চাই। স্যার আমি শিট ও গাইড আগেই নিয়েছি, এখন আমি লাইভ ক্লাস করতে চাই, কত পেমেন্ট করতে হবে? শিট ও গাইড আগে যারা নিয়েছেন তারা 3200 টাকা দিলেই হবে। কি কি শিট, কি কি শিট পেলেন মানে বুঝি নাই। ও আচ্ছা, অ্যাডমি দেখি স্যার, আমি 7 দিন আগে ফর্ম পূরণ করেছি, তখনও মুজিবনগর কোটা আর মুক্তিযোদ্ধা কোটা ছাড়া আর কোনো কোটা ছিল না, তাইলে এখন কি করণীয়? টাকা যেহেতু জমা দিয়ে দিয়েছেন, আর কোনো করণীয় নাই। রিভিশনটা কিভাবে হবে? রিভিশনটা যদি অফলাইনে সুযোগ থাকে তাহলে অফলাইনে হবে, অফলাইনে সুযোগ না থাকলে অনলাইনেই হবে, কোনো সমস্যা নেই। আপনি একটা ক্লাস করলেই বুঝবেন ক্লাসটা কিভাবে হয়, রিভিশনটা কিভাবে হয়, একটা ক্লাস করলেই বুঝবেন। যেমন আমরা প্রাইমারির ফ্রি ক্লাস কবে আছে? কালকে কার ক্লাস? রুটিন দেখেন, ফ্রি ক্লাস বলতে যে কোনো ব্যাচের সাথে দিলেই হলো, আমাদের সব টিচারের ক্লাস করলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। না, আমাদের পেজে ফ্রি ক্লাস দিব, আমাদের পেজে না। হ্যাঁ, কাল কার ক্লাস? আচ্ছা, কালকে ম্যাথের মিজান স্যারের সাথে ফ্রি ক্লাস আছে 5টায়, 9টায় আছে, দেখেন তো, 9টায় তো থাকার কথা। না না, আমাদের ইয়ে করেন, মানে প্রাইমারি ব্যাচের সাথেই দেন, ওরা ফ্রি ক্লাস করুক 5টায় আর 9টায়। বলেন, কালকে আছে 5টায় 9টায়? আগামী, আমি জানি তো, রুটিন আমার মুখস্থ আছে, 5টায় 9টায় আগামীকাল মিজান স্যারের সাথে ম্যাথের ফ্রি ক্লাস আছে। আগামী 3 দিনের মধ্যে যারা ভর্তি হবেন তারা 4200 টাকা আসতে পারবেন, এগুলো সব পাবেন এর মধ্যে। মানে আমরা ভর্তিকৃত স্টুডেন্টদের এক কথা এগুলো ফ্রি দিচ্ছি। সেটার জন্য কত টাকা দিতে হবে? সেটার জন্য 1200 টাকা দিতে হবে। কুরিয়ারের মাধ্যমে মানি রিসিট কিভাবে পাবো? মানি রিসিট কুরিয়ারে পাবেন, এটা বললো কি আপনাদের? মানি রিসিট ছবি তুলে আপনার মোবাইলে দিয়ে দিব। মেনি মেনি থ্যাঙ্কস স্যার জান্নাতুল, থ্যাংক ইউ ভাই, আপনাদেরও থ্যাংক ইউ। স্যার কোশ্চেন কি আবার আগের থেকে হার্ড হবে? হ্যাঁ, আগের থেকে একটু হার্ড হবে, কারণ কম্পিটিশন বাড়বে। অনলি এক্সাম ব্যাচ ভর্তি হতে চাই ভাই। প্রাইমারি তো কোর্স ফি 4000 টাকা, আবার এক্সাম ব্যাচে কি দিবেন? দূরত্ব তৈরি হবে, দরকার নাই, এক্সাম ব্যাচ দিব না আলাদা। স্যার কোশ্চেন কি আবার আগে আচ্ছা স্যার, আমি শুধু লেকচার শিট পাইছি, বই ও মডেল টেস্ট পাই নাই। আপনি কি আমাদের ফুল ব্যাচের স্টুডেন্ট? ফুল ব্যাচের স্টুডেন্টদের আগে লেকচার শিট ছেড়েছি। এই সোমবার থেকে আগামীকালকেও আমার একটা সেমিনার আছে, ভালো কথা বলি, আজকের আলোচনাটা যদি ভালো লাগে, আগামীকাল সন্ধ্যা 7টায় আমি সেম আলোচনাটা করব। আমার সাথে 2জন টিচার থাকবেন, একজন ইংলিশের টিচার সুমন স্যার থাকবেন, আর একজন আন্তর্জাতিক বিষয়গুলির প্রলয় পাল স্যার থাকবেন আমাদের সাথে। এই আলোচনাটা আমরা করব। আমি কালকে আলোচনাটা একটু কম করব, প্রলয় পাল স্যার এবং সুমন স্যার আলোচনা বেশি করবেন। তো আজকের আলোচনা ভালো লাগলে কালকে আপনি তো থাকবেনই, আপনার ফ্রেন্ডদেরও রাখবেন। আমি রহিমা, 5টার ক্লাস করি স্যার, যে কোনো যে কতগুলো বলছেন সব কথা রাইট, আমি এসব সুবিধা পাচ্ছি, খুব ভালো স্যার। আর আমাদের কি ভালো স্যার, ও স্যাররা খুব ভালো বুঝান। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। রহিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন অনেকে স্বীকার করতে চায় না কৃতজ্ঞতা, এটা ভালো লাগে যারা স্বীকার করেন, এটাই আমাদের পরম পাওয়া। ভাইয়া, নন ক্যাডার আলাদা প্রশ্ন ব্যাংক আছে কিনা? হ্যাঁ, নন ক্যাডার আলাদা প্রশ্ন ব্যাংক আছে। দেখি, থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও ধন্যবাদ। অনলি এক্সাম ব্যাচ ভর্তি হতে চাই, অনলি এক্সাম ব্যাচ দিব না ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর কয়েকটা কমেন্টস পড়তে চাই।
প্রশ্ন ব্যাংক আছে কিনা দিয়েছি। আর আর কয়েকটা প্রশ্ন কমেন্টস পড়তে চাই। আচ্ছা স্যার, ক্লাস কবে শুরু করবেন? আচ্ছা হ্যাঁ, নতুন ব্যাচ 21 তারিখ থেকে বলেছি তো, নতুন ব্যাচ 21 তারিখ থেকে। এর আগে আমাদের আরো 2টা ব্যাচ আছে, অর্থাৎ আপনি 21 তারিখের পর থেকে প্রাইমারি ব্যাচ পাবেন, আগের 2টা, নতুন 2টা, 4টা ব্যাচ পাবেন, ঠিক আছে। তারপর ফরহাদ থ্যাঙ্কস জানিয়েছেন। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করেন। অনলি এক্সাম ব্যাচ ভর্তি হতে চাই, হবে না স্যার, আমি শুধু লেকচার শিট। আচ্ছা এটা তো পড়লাম। আহ, কবে ফ্রাই ক্লাস? 41st বিসিএস কবে হবে স্যার? বলেছি তো স্যার, ন্যূনতম কত পেলে ভাইবা দেওয়া যাবে? 60 মার্কস তুললে ভাইবা দিতে পারবেন। ক্লাস কবে থেকে? ক্লাস 21 তারিখ থেকে। আচ্ছা রহিমা বলছেন পুরনো এনআইডি দিয়ে অ্যাপ্লাই করা যাবে স্যার? অবশ্যই যাবে, কারণ অনেকের এনআইডি স্মার্ট এখনো আসে নাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও ধন্যবাদ। অনলাইন অ্যাডমিট হয়ে বলছে অফলাইন ক্লাস করা যাবে। হ্যাঁ, অনলাইনে অ্যাডমিট হলে অফলাইনেও করা যাবে, অফলাইনের জন্য আলাদা কোনো টাকা লাগবে না। আপাতত অনলাইনে করেন। এবং একটা কথা বলি, অনলাইন অফলাইন দুইটাই থাকবে। অফলাইন হলে যে অনলাইন বন্ধ করে দিব তা কিন্তু না, অফলাইনটা আমরা, অফলাইন চালু হলেও অনলাইন থাকবে। ভাইয়া নন কার্ড আলাদা প্রশ্ন ব্যাংক আছে কিনা? হ্যাঁ আছে, প্রফেসর স্যার আছে। দেখেন স্যার, আবেদনের সাইন কি এনআইডির সাইন অনুযায়ী দিতে হবে? না, ম্যান্ডেটরি কিছু না। সাইন আপনাকে আইডেন্টিফাই করার জন্য যে কোনোটা দিতে পারেন। স্যার আমি প্রাইমারিতে অ্যাপ্লিকেশন করতে গিয়ে ভুল করে ফেলেছি, এখন ঠিক করা যাবে কিনা? টাকা জমা দেওয়া না থাকলে ঠিক করা যাবে। স্যার আমি তো শীটের জন্য 1000 টাকা দিয়েছিলাম, এখন 1200 টাকা, তাহলে কি শীটের পরিমাণ কম বেশি আছে? না, আগে শোনেন একটা কথা বলি, আগে 1000 টাকা নিয়েছি প্রথম 200 জন ক্যান্ডিডেটের কাছ থেকে, যারা আমাদের ইনভেস্ট করেছে, শীটটা ছাপাতে হেল্প করেছে, তাদের টাকা দিয়ে আমরা প্রেসের টাকা দিয়েছি। তারা 28 দিন অপেক্ষা করেছে শীতের টাকা দিয়ে, গত মাসের 7-8 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করছে এরা, 28 দিন অপেক্ষা করেছে। বরঞ্চ তারা সুবিধা পেয়েছে। আগে প্রথমে এদের কাউন্সিলিং করে বলেছিলাম 80টা সিট দিব, এখন 18টা সিট বেড়ে 98টা হয়েছে, বুঝতে পেরেছেন? সুতরাং এখন 200 টাকা বেশি নিচ্ছি সিটের জন্য, কম বেশি নাই, সিট একই, প্যাকেট একই। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন একটা কোশ্চেন ছিল, এটা আবার বলা লাগে। দাদা কাহিনী কি বলেন তো? কি? আচ্ছা, আমার পক্ষ থেকে আজীবন কৃতজ্ঞতা থাকবে স্যার। থ্যাংক ইউ জান্নাতুল, আপনাকে ধন্যবাদ। মেল পার্সন বাট ফিমেল আসতেছে, বুঝি নাই। মেল পার্সন ফিমেল আসতেছে মানে? ও এখানে কোথায়? ও আচ্ছা, তখন সার্ভারের প্রবলেম ছিল, এখন তো সার্ভার ঠিক আছে, এখন সার্ভার ঠিক হয়ে গেছে। ঠিক আছে স্যার, অনেক ভালো লাগছে ক্লাসগুলো, থ্যাংক ইউ। স্যার ভর্তি হলে কি সিক্রেট গ্রুপে ওই কি বললেন বিগত 7,000 কোশ্চেন দিবেন? হ্যাঁ, কোশ্চেন তো আমাদের গ্রুপে দিয়ে দিছি। শোনেন, অনেকের মতো সিক্রেট গ্রুপে আমরা ক্লাস দিই না, সিক্রেট গ্রুপ আসলে সিক্রেট থাকে না। আমাদের নিজস্ব লার্নার সফটওয়্যার আছে, আপনি লার্নার সফটওয়্যারে অভ্যস্ত হবেন। আমাদের টেকনিক্যাল টিম আপনাকে 2 থেকে 3 মিনিট কাউন্সিলিং করবে ফোন করে, আপনি ফোনটা সামনে হাতে নিয়ে বসবেন, উনি বলবে ওইটা ক্লিক করেন, ওইটা ক্লিক করেন, আপনি সাথে সাথে ক্লাসে চলে আসবেন। 2 থেকে 3 মিনিট লাগে, আর কিছু লাগে না। কতদিন ক্লাস হবে? আপনার পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে। স্যার বিসিএস এর জন্য কি আলাদা কোর্স শুরু হয়েছে? হ্যাঁ, নতুন ব্যাচ তো হয়েছে, 12টা ব্যাচ চলতেছে বিসিএস এর। আর কত, আরো ব্যাচ দিব আগামী মাসে। কতদিন ক্লাস হবে? পরীক্ষার আগ পর্যন্ত। আর এই যে এত কমেন্টস জমা পড়ে আছে, গ্রেট অপরচুনিটি, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা আগে ভর্তি হয়েছে তারা আসলে জানে যে আমরা আসলে এই অপরচুনিটিটা দিয়েছি, আর আস্তে আস্তে অপরচুনিটি কমাবো, বুঝতে পারছেন? স্কুল কলেজ খুললে অনলাইনে ক্লাস করা যাবে কিনা? অবশ্যই, আমরা অনলাইনটা কখনোই অফ করব না, কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে চাকরি বাকরি পেয়ে বাইরে চলে যায়, তখন এদের ক্লাস অফলাইনে এসে করা টাফ হয়। এই জন্য আমরা অনলাইনে সবসময় ব্যাচ চালাবো। 3টা টাইমে ব্যাচ চালাবো, সকাল 10টা একটা চালাবো, বিকেল 5টা একটা চালাবো, রাত 9টা একটা চালাবো। এই 3টা টাইমে ব্যাচ অনলাইনে সব সময় থাকবে, আমি কথা দিচ্ছি। লাইভে এসে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে না পারলে কি পরে করা যাবে? পরে করতে পারবেন অন্য ব্যাচের সাথে, এবং রেকর্ডিংটাও আপনি আপনার গ্রুপে পেয়ে যাবেন। স্যার আমি কোচিং করি 5টার ব্যাচে, আমি প্রথম প্রথম দিনই অ্যাপ্লাই করছি, এখন কি অ্যাপ্লাই করতে গেলে নতুন কোনো নিয়ম অ্যাড হইছে? না না, আপনার মানে শোনেন, সার্ভারে প্রবলেম থাকলে তারা বুঝবে, আপনার কোনো প্রবলেম নাই। টাকা যারা জমা দিয়েছেন তারা কোনো টেনশন নিয়েন না। যদি সাপ্লিমেন্টারি কোনো
কারেকশন দরকার হয় ওনারা আবার একটা নোটিশ দিবে, আবার আপনাদের সুযোগ দিবে। এখন কোনো টেনশন নেন না, এখন পড়াশোনা শুরু করেন, পড়াশোনা শুরু করেন, পড়াশোনা শুরু করেন, বেশি বুঝবেন না। আমার আইডি কার্ড বর্তমান ঠিকানায় করা, আমি কি স্থায়ী ঠিকানা আবেদন করতে পারবো? অবশ্যই পারবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। নাদিম লিখছেন, আপনাকেও ধন্যবাদ। এসএসসির পর 4 ইয়ার ডিপ্লোমা পর অ্যাপ্লাই করা যাবে? আপনি আমাকে ফোন করেন, আপনাকে কিছু প্রশ্ন করব, তারপরে এটার উত্তর দিব। ভাইয়া ব্যাকরণ বই কোনটা পড়লে ভালো হবে? কোনো বইয়ের দিকে আলাদা করে যাইয়েন না ভাইয়া, অনেক সময় নষ্ট হয়ে যাবে। লেকচার শিট পড়েন আর আমাদের গাইড বইটা দেখেন। এক্সাম পয়েন্ট কি আপনাদের? জি না, এক্সাম পয়েন্ট আমাদের না, ওনারাই ইয়ে করতেছে, ক্যান্ডিডেটদের ঠকাচ্ছে। স্যার পরীক্ষা কত মিনিটে হবে? আমি মিরপুর থাকি। আমাদের পরীক্ষা না এক্সাম সেন্টারের পরীক্ষা? কোনটা বলতেছেন আপনি? আমি মিরপুর থাকি, ফার্মগেটে অ্যাডমিট হলে অফলাইনে ক্লাস শুরু হলে কি মিরপুর করতে পারবো? অবশ্যই ক্লাস করতে পারবেন, মিরপুরের সমস্যা নাই। যারা 41তম তাদের কি ক্লাস করার সুযোগ আছে? অবশ্যই একটা ফ্রি ক্লাস করতে পারবেন, আশিক। এর পরে করতে চাইলে ভর্তি হইতে হবে। 98টা সিট নাকি 98টা লেকচার? 98টা লেকচার, 46টা বইয়ের মধ্য দিয়ে, 48টা বইয়ের মধ্য দিয়ে। স্যার একটু ক্লিয়ার করেন, 48টা বইয়ের মধ্যে দিয়ে 98টা লেকচার পাবেন। যেমন ম্যাথ বাদ দিয়ে বাকিগুলো দুইটা দুইটা লেকচার একটা বইয়ের মধ্যে দেওয়া আছে। ম্যাথে শুধু 3টা লেকচার, 6টা বইয়ের মধ্যে দিয়ে 18টা লেকচার। আমি মিরপুর থাকি, ফার্ম গেটে অ্যাডমিট হলে অফলাইনে ক্লাস শুরু হলে মিরপুর করতে পারবেন? হ্যাঁ পারবেন, আসেন। আর এত কমেন্টস করুন, আর পড়বো না। আমি কাল ভর্তি হলে কবে ক্লাস করতে পারবো? আপনি কাল ভর্তি হলে কালকে থেকেই ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। আর 21 তারিখ নতুন ব্যাচে, আপনি চাইলে নতুন ব্যাচে যেতে পারবেন। আপনারা যারা ভর্তি হতে চান, আপনারা এই আমার লাইভের পরেই আপনি ইয়েদের ফোন করবেন, আমাদের এই যে নিচের নাম্বারগুলোতে ফোন করবেন। 30 মিনিটের মধ্যে যা যা জিজ্ঞাসা আছে প্রশ্ন করে শেষ করবেন, এরপরে ভর্তির প্রস্তুতি নিয়ে ভর্তি হয়ে যাবেন। যারা আমাদের ফার্মগেটের আশেপাশে থাকেন বা ঢাকায় থাকেন, তারা সরাসরি এসে ভর্তি হলে ভালো হয়, সাথে সাথে লেকচার শিট নিয়ে যেতে পারবেন। আমি কি কি লিখছে, আমি মিরপুর থেকে। আচ্ছা আচ্ছা, কি নিচে আসেন, নিচে আসেন। 1000 টাকার কি দেখলাম যেন? আচ্ছা আচ্ছা, রিপিট হচ্ছে কোশ্চেনের, আমি আর উত্তর দিতে চাচ্ছি না, ঠিক আছে। শুধু গাইড বইটা কি পাওয়া যাবে স্যার? জি, শুধু গাইড বই পাওয়া যাবে, নিচের ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেন। আর আপনারা যদি মনে করেন যে না আমরা ফোন দিব, আপনারা নাম্বার লেখেন, ভর্তি হব ইনশাল্লাহ। থ্যাংক ইউ নাদিম হোসেন। স্যার শুধু শীট নিলে কি কুরিয়ার খরচ দেওয়া লাগবে? না, শুধু শীট নিলে কুরিয়ার খরচ দেওয়া লাগবে না, ওই 1200 টাকার মধ্যে সব পেয়ে যাবেন। যারা ইয়ে করবেন, যারা শীট নিবেন, ভর্তি হবেন, হয় ফোন করে কথা বলেন, অথবা আপনার নাম্বার দেন এখানে কমেন্টসে, আমরা ফোন করব আপনাকে, ঠিক আছে। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে। আগামীকালকেও লাইভেও থাকবেন আশা করছি, কারণ কালকে আমরা 2টা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে একটু বিস্তারিত আলোচনাও করব। এর মধ্যে ইংলিশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী আছে, বিস্তারিত আলোচনা করব। আর কালকে তো আপনার ফ্রেন্ডদের নিয়েই থাকবেন। স্যার আমার বন্ধু, স্যার আমার বন্ধু রাজু কনফিডেন্সে ভর্তি হয়েছে স্যার, শীট দিয়েছে, দেখলে হাসি লাগে, ফাইজলামি করছে। শীটের ভিতর যা আছে মনে হয় 40টাও পড়বে না। আচ্ছা ভাই, এগুলো নিয়ে আলোচনা না করি। হ্যাঁ, এরকম ঠকাচ্ছে তারা। সঞ্জয় দাস, আচ্ছা থ্যাংক ইউ। সঞ্জয় দাস লিখছেন, আচ্ছা সঞ্জয় থ্যাংক ইউ। আপনার বন্ধুকে আগের থেকে বোঝানো উচিত ছিল, ওই তো শীট টিট কিছুই দিচ্ছে না, ক্লাস দিচ্ছে না। হুম। স্যার প্রাইমারি পরীক্ষা কত নাম্বারের হবে? প্রাইমারি পরীক্ষা তো 80 নাম্বারের ভাই। স্যার প্রাইমারি এক্সাম ছাড়া অন্য এক্সামের জন্য, দেখি কই গেল, অন্য এক্সামের জন্য কি আপনাদের ব্যাচ, কি আপনাদের ব্যাচ ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, আমরা গভর্নমেন্ট জবের একটা কোর্স চালু করব আগামী মাসের 1 তারিখ থেকে। গভর্নমেন্ট যত জব আছে, ক্যাডার মানে নন ক্যাডার এবং অধিদপ্তর পরিদপ্তরে, এগুলো কভার দেওয়ার জন্য। এমডি জালাল, আপনি মোবাইল নাম্বার দিয়েছেন, আমরা একটু পরে আপনাকে ফোন করব। হ্যাঁ, না না এটা, আচ্ছা নিচে যান কমেন্টস গুলো। আর 4টা কমেন্টস বাকি আছে, পড়ে শেষ করি। 4টা কমেন্টস বাকি আছে, পড়ে শেষ করুন। জুয়ার ভাই 4টা কমেন্টস আছে, দেন শেষ করে দিই। হাবিবুর রহমান নীরব মোবাইল নাম্বার দিয়েছেন, আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে ফোন করব। নাইমুল মোবাইল নাম্বার দিয়েছেন, আমরা কিছুক্ষণের মধ্যে ফোন করব। মাথায় রাখতে হবে আগামী 3 দিনের মধ্যে 4200 টাকা, 3 দিন পরে কিন্তু হবে না। এবং আমাদের ফার্মগেটে যারা আসতে চান তাদের জন্য একটু লোকেশনটা বলে দিই। আমাদের ফার্মগেটের ঠিকানা হলো 26 ইন্দিরা রোড, সুবাস্তু চিরন্তনী টাওয়ার, 2য় তলা। এটা হলো ভদ্রভাবে বলা, কিন্তু ভদ্রভাবে বললে চিনবেন না।
আপনি তেজগাঁ কলেজের সামনে এসে আমাদের ফোন দিলেই হবে, আমরা আমাদের লোক দিয়ে আপনাকে নিয়ে আসবো। আমাদের তেজগাঁ কলেজ থেকে 50 গজ, মানে 1 থেকে 2 মিনিট হাঁটলেই দেখবেন বড় একটা ডাচ বাংলা ব্যাংকের বুথ আছে। ওর পাশের বিল্ডিংটা 9 তলা ভবন, ওর দোতলায়। এখানে বড় ভবন একটাই, 9 তলা ভবন, ওর 2 তলায়। আমাদের নিচতলায় মা মেডিসিন নামে বড় একটা ওষুধের দোকান আছে, আর ইউসিবি ব্যাংকের বুথ আছে। ঠিক আছে ভাইয়া, আমার অপারেশন 1 মাস রেস্টে থাকতে হবে, তখন কি করে ক্লাস করব? পরীক্ষা ক্লাসের ব্যাগ কি করে পোষাবো? তখন মিস ক্লাসগুলো রেকর্ডিং পাবেন আর নতুন ব্যাচের সাথে করতে পারবেন। স্যার এইটা কি প্রাইমারির 1 ক্লাস? স্যার এইটাই কি প্রাইমারি? হ্যাঁ, এটা প্রাইমারির প্রথম ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস আসবে আগামী সপ্তাহে 21 তারিখের আগে যে কোনো একদিন। ওখানে আমরা একদম সিলেবাস ধরে সাজেশনমূলক কিছু কথা বলবো 30 মিনিট। এক্সাম কি তাহলে এপ্রিলের পর হবে স্যার? হ্যাঁ, এপ্রিলের পর হবে, এপ্রিলের আগে হওয়ার সম্ভাবনা নাই। স্যার শীট নিতে চাই, বিকাশ শুধু 1200 টাকা দিলেই হবে নাকি আরো দিতে হবে? না, শুধু 1200 টাকা দিলেই হবে। তাহলে আপনারা এখানে মোবাইল নাম্বারগুলো দিয়ে রাখেন, আমরা ফোন করবো অফিস থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ দীর্ঘক্ষণ ধরে আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে। আমার জন্য দোয়া করবেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে নিচের যে স্ট্রলে নাম্বার যাচ্ছে, প্রথম নাম্বারটা আমার হাতে আছে, এই নাম্বারগুলো থেকে আমাকে ফোন করতে পারেন। আবার দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। আমি জিয়াউল ইসলাম, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, উপব্যবস্থাপনা পরিচালক, বিসিএস কনফিডেন্স। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।